ইউকে হচ্ছে একটা হিস্টোরিক্যাল জায়গা। তারাও আমাদের দেশ একসময় রুল করে গেছে অলমোস্ট 200 ইয়ার্স, এবং পরবর্তীতে বাইরে পড়তে যাওয়া মানে আমরা শুনতাম বিলেত যাই, আমি সেটাই আসলে ইউকে। একটা স্টুডেন্ট ইউএসএ তে যাইতে পারে, নিউজিল্যান্ডে যাইতে পারে, কানাডাতে যাইতে পারে, অস্ট্রেলিয়াতে যাইতে পারে, এইসব দেশে না যেয়ে কেন ইউকে কে বেছে নেবে? অনেক বাংলাদেশি ফ্যান আছে সালমান খানকে অনেক পছন্দ করে। সালমান খান একটা মুভি বীর, সেটার শুটিং কিন্তু আপনার গ্রিনিচে হয়েছে। তাই আপনি নাকি? লর্ড অফ দ্য রিংস এর, যেমন ক্রিস হ্যামসওয়ার্থের সবাই অনেক ফ্যান থাকে, লর্ড অফ দ্য রিংস এর আপনি যদি ডার্ক লর্ড বলে একটা সিকুয়েল আছে, সেটা শুটিং কিন্তু আপনার লাস্টের মানমাইটা গ্রিনিচে হয়েছে। বিউটিফুল প্লেস, ইটস আ ভেরি ভেরি বিউটিফুল ক্যাম্পাস, একটা রাজকীয় ক্যাম্পাস, মানে পড়লে মনে হবে আপনি রাজা হইতে যাচ্ছেন। বাংলাদেশি স্টুডেন্ট বাইরে যাওয়ার কথা একবার যদি চিন্তা হয়, অথবা ইউনিভার্সিটি সার্চ ইঞ্জিনে যে দেখবেন গুগল সার্চ দেয়, সবার প্রথমে একটা ওয়ার্ড কমনলি আসে স্কলারশিপ। স্কলারশিপ, জি। স্কলার জোন ইজ এ প্লেস ফর দ্য স্কলারশিপ স্কলার্স স্টুডেন্ট। স্কলার জোন আমরা নামটা এইভাবে দিছিলাম। এমপিএসসি কি আইএলটিএস ম্যান্ডেটরি না? আইএলটিএস ম্যান্ডেটরি, আগে তো লাগতো না। জি, কিছু কিছু ইউনিভার্সিটিতে এখনো লাগে না। বাংলাদেশি স্টুডেন্টরা বাইরে পড়তে গেলে বাংলাদেশে তারা হয়তো কোনো জব করে না, তারা বাবা মা টাকা দেয়, হয়তো মফস্বল থেকে আসে, বাসার কুকটাও বুয়া করে দেয়। দে আর লাইক লিভ লাইক এ কিং হিয়ার, রাইট? বাট যখনই তারা বাইরের দেশে চলে যায়, দে আর থিঙ্কিং অ্যাবাউট দেয়ার ইজ এনি পার্ট টাইম জব, এন্ড ইচ অ্যান্ড এভরি কান্ট্রিতে পার্ট টাইম জব খুঁজে। বাংলাদেশের ডক্টরদের কথা বলেন, বাংলাদেশের ব্যারিস্টারদের কথা বলেন, অল ব্যারিস্টার ফ্রম বাংলাদেশ, ফ্রম ইউকে, অনলি ইউকে। ব্যারিস্টার ডিগ্রি দেয়ই শুধু ইউকে। বাংলাদেশে যে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরা পড়ে, 95% স্টুডেন্টের ডিগ্রি ফ্রম ইউকে, ক্যামব্রিজ বা পিয়ারসন। জি, বাংলাদেশে যে আইএলস আমরা করি সেটারও মাদার কান্ট্রি হচ্ছে ইউকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ইমন খন্দকার, সিও অফ স্কলার জোন। দিস ইজ দ্য নিউ পডকাস্ট, স্কলার জোন পডকাস্ট, রোড টু ইউকে, দ্য 360 ডিগ্রি স্টুডেন্ট জার্নি। আজকে আমাদের পডকাস্ট, আমরা বেসিক্যালি 360 ডিগ্রি বলতে যেটা বুঝিয়েছি, আমরা স্টুডেন্টদেরকে একদম প্রোফাইল শুরু থেকে গ্রাউন্ড ওয়ার্ক করে কিভাবে একটা স্টুডেন্ট ইউকেতে পৌঁছাইতে পারবে, এবং পরবর্তীতে ইউকেতে যে আরো কি কি করতে পারবে, সে কিভাবে তার সাবজেক্ট সিলেকশন করবে, ইউনিভার্সিটি সিলেকশন করবে, 2026-এ ইউকেতে একটা স্টুডেন্ট কেন যাবে, 2026-এর একটা স্টুডেন্টের জন্য ইউকের আপডেট গুলা কি আসছে, তার আইএসএস ফি আপডেট কি আসছে, তার ভিসা ফি আপডেট কি আসছে, পিএইচডব্লিউ ডিউরেশনটা কতদিনের, এবং স্টুডেন্টটা কিভাবে ওখানে যাওয়ার পরে কিভাবে তার পার্ট টাইম জব পাবে, তার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট কি, ইউনিভার্সিটি ভিসা রিকোয়ারমেন্ট কি, ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সে কিভাবে ওখানে সেটেল ডাউন করতে পারবে, তার লিভিং কস্ট কত হবে। আমরা আজকে চেষ্টা করব একদম গ্রাউন্ড রিয়েলিটি, একটা স্টুডেন্ট আসলে এখানে যেভাবে আমরা কথা বলি প্রত্যেকটা বিষয় আপনাদের কাছে তুলে ধরতে। আমাদের সাথে আজকে স্পেশাল গেস্ট আছেন, আমরা বলতে পারি উনি ইউকে, রোড টু ইউকে, স্টাডি ইন ইউকে আপনারা বলতে পারেন। এটার এই বিষয়টার উপরে উনি স্পেশালাইজড, লং টাইম ধরে অনেক অনেক স্টুডেন্টকে সার্ভিস দিয়ে গেছে, এবং ওনার 1000+ সাকসেস স্টোরি আছে। আমরা এই জন্য তাকে আজকে গেস্ট হিসেবে নিয়ে আসছি। তাহসিন রাফি, উনি আমার খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব, যে উনি ইউকে সম্পর্কে তার নলেজ, আসলে গ্রাউন্ড নলেজ খুবই ভালো, যেহেতু সে ফাউন্ডেশনে যেসব স্টুডেন্টরা যায়, আন্ডারগ্রেডে যেসব স্টুডেন্টরা যায়, মাস্টার্সে যেসব স্টুডেন্টরা যায়, প্রি মাস্টার্স, প্রত্যেকটা স্টুডেন্ট, এবং যারা বিভিন্ন প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে যায়, সাবজেক্ট সিলেকশন থেকে শুরু করে, এবং এই স্টুডেন্টের আমরা বলতে পারি মক ইন্টারভিউ, ইউকেএস ইন্টারভিউ কিভাবে ক্লিয়ার করতে হয়, ভিসা ইন্টারভিউ কিভাবে করতে হয়, তাদের একটা ব্যাংক ব্যালেন্সে কিভাবে সোর্স অফ ফান্ড দেখাতে হয়, তারা কিভাবে ইউকেএস ইন্টারভিউর জন্য তারা কিভাবে রেডি হয়, এই যে টোটাল যে বিষয়টা, ইউকের যে চ্যালেঞ্জগুলো স্টুডেন্টরা ফেস করে, প্রত্যেকটা চ্যালেঞ্জ ওভারকামে তার আসলে একদম গ্রাউন্ড নলেজ আছে, এবং প্রতি বছরে একটা গুড অ্যামাউন্ট অফ স্টুডেন্ট সে বাংলাদেশ থেকে ইউকে স্টুডেন্টের যাওয়ার ক্ষেত্রে সে আসলে ইউকে স্টুডেন্টকে আমরা বলতে পারি সাপোর্ট দিয়ে থাকে, এবং অ্যাজ ওন করে প্রত্যেকটা স্টুডেন্টে, যে এমপ্যাথিটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে ওন করে যে প্রত্যেকটা স্টুডেন্ট যেন তার স্টুডেন্ট, সে নিজে তার ছোট ভাই হলে এবং সে নিজে গেলে যে কাজটা করতো সেম কাজটা করে থাকে। ওয়েলকাম তাহসিন রাফি ভাই, কেমন আছেন? থ্যাংক ইউ ভাই, আসি ভালো। আপনি অনেক প্রশংসা করে ফেললেন, খুব খুশি হলাম, এবং থ্যাংক ইউ আমাকে আজকে অনার করার জন্য, যে আপনার স্কলার জোনের এই একটা চমৎকার পডকাস্ট সেশনে, যেখানে আমি স্টুডেন্টকে গাইড করতে হবে ইউকে নিয়ে। সো আশা করছি একটা ভালো পডকাস্টে, এবং স্টুডেন্ট একটা ভালো ইনফরমেশন এই পডকাস্ট থেকে পেয়ে যাবে। প্রথমে যেটা জানতে চাই, যে 2026-এ আমরা জানি অনেক চেঞ্জেস আসছে প্রত্যেকটা ডেস্টিনেশনের ক্ষেত্রে। 2026-এ ইউকের ক্ষেত্রে কি কি চেঞ্জেস গুলো আসছে, আপনি যদি একটা একটা করে পয়েন্ট আউট করে বলতেন, এবং স্টুডেন্টরা সেক্ষেত্রে হয়তো বুঝতে সুবিধা হবে, এবং স্টুডেন্টরা আপডেট ইনফরমেশন গুলো পেয়ে যাবে। জি, প্রথম যেই চেঞ্জটা ইউকে একদম আসছে, যেটা আমরা বলি, সেটা হচ্ছে ইউকে একদম পুরো কমপ্লায়েন্স ড্রিভেন হয়ে গেছে। সো আগে যেটা হতো, ডকুমেন্ট একটা দিয়ে দিলাম, একটা একাডেমিক দিয়ে দিলাম, হয়ে গেল না। এখন ডকুমেন্টটা মিনিংফুল হতে হবে। আপনি ফান্ড দিচ্ছেন, ফান্ডের আপনার ক্লিয়ার আপনার একটা সোর্স থাকতে হবে, একটা ক্ল্যারিটি থাকতে হবে। আপনি গ্যাপ আছে, গ্যাপে একটা প্রপার এক্সপ্লেনেশন থাকতে হবে। আপনি মনে করছেন যে আমার একটা ডকুমেন্ট দিয়ে দিলাম,
কোনো রকম একটা ফান্ড দেখাই দিলাম, না, এখন ইউকে পুরাপুরি একটা স্ক্রুটিনির মধ্যে ফাইন্যান্সিয়াল স্ক্রুটিনিও করছে এবং কমপ্লায়েন্স ড্রিভেন একটা কান্ট্রি হয়ে গেছে, যেখানে স্টুডেন্টদের জেনুইন ইন্টেনশন যদি থাকে, আই থিঙ্ক তারাই শুধু এখন দেখতে পাচ্ছে যে ভিসাগুলি পাচ্ছে স্যার, টু ভেরি অনেস্ট। আর মনে করেন যে আপনি যদি ধরেন আরও যদি কিছু চেঞ্জেস বলি, কস্টিংয়ের দিক দিয়ে যদি আমরা বলি, ধরেন আপনার ভিসা ফি 524 পাউন্ড, সেটা এখন 558 পাউন্ডে চলে গেছে। আপনি যদি মনে করেন যে ইনসাইড লন্ডন এখন আপনার হয়ে গেছে হচ্ছে 1529 পাউন্ড পার মান্থ, লিভিং কস্ট, লিভিং কস্ট, জি, মেইনটেনেন্স ফান্ড যেটা দেখাতে হয়। আর আপনার আউটসাইড লন্ডন হয়ে গেছে 1171 পাউন্ড, ঠিক আছে? তাহলে আমি যদি বাৎসরিক হিসাব করি, তাহলে এখন দেখেন কত দেখাতে হচ্ছে, 13,000 প্লাস পাউন্ড দেখাতে হচ্ছে, আর 10,000 প্লাস মানে 13,761 পাউন্ড দেখাতে হচ্ছে আপনার লন্ডনের ক্ষেত্রে, আর 10,539 পাউন্ড দেখাতে হচ্ছে আপনার লন্ডনের বাইরে হলে। তো আপনি পাউন্ডের রেটটাও এখন চিন্তা করেন, wanda.com দিয়ে আমরা অনেক সময় দেখি পাউন্ডের রেটটাও কিন্তু অনেক। সো সেই ক্ষেত্রে স্টুডেন্টদের এটা উচিত বুঝে শুনে রিসার্চ করা, প্রপারলি একটা ইউনিভার্সিটি সিলেক্ট করা, কোর্সটাকে ভালোভাবে দেখা, ইউনিভার্সিটি র্যাঙ্কিং দেখেন। আমি সবসময় একটা কথা একটু জাস্ট বলি যে সবসময় আমরা স্টুডেন্টদেরকে বলি 1, 2, 3, 4 র্যাঙ্কিং কোনটা সেই ইউনিভার্সিটি যাবো। ইউকেতে কিন্তু কোর্স ওয়াইজ র্যাঙ্কিংটাকে দেখতে হয়, এই রিসার্চটা যাতে করে স্টুডেন্টরা, এটা খুব ম্যান্ডেটরি। না হলে ওরা এখন যেটা দেখতেছি যে জেনুইন ইন্টেনশন এবং প্রপার নলেজ না থাকলে ওরা স্টুডেন্টের ভিসাটা তেমন আসতেছে না। আর গ্যাপের এক্সপ্লেনেশন তো অনেকেই দিতে পারছে না প্রপারলি, সো গ্যাপ জাস্টিফিকেশনটা খুব দরকার। তার মানে আমরা যেটা জানতে পারলাম, একটা স্টুডেন্ট ইউকে যাওয়ার ক্ষেত্রে তার লিভিং কস্ট চেঞ্জেসটা আসছে এবং কমপ্লায়েন্স মেনটেন হয়েছে আগের থেকে অনেক বেশি। তার গ্যাপ জাস্টিফিকেশন বলেন, তার ফাইন্যান্সিয়াল বলেন, ভিসার ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে স্টুডেন্টরা যেন প্রুভেন হয়, রাইট? যেন একটা স্টুডেন্ট যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে একটা স্টুডেন্টের ইন্টেনশন বা যাতে এমবাসি যখন বা ইমিগ্রেশন ইমিগ্রেশন যখন দেখবে, সে যাতে বুঝে যে না, ওর ইন্টেনশনটা ক্লিয়ার এবং ও জেনে শুনে এখানে অ্যাপ্লাই করছে। এখন আপনি যদি না জেনে একটা জায়গায় অ্যাপ্লাই করেন, ইন্টারভিউ আপনি এখন দেখেন স্যার, আপনারা দেখছেন আপনাদের প্রচুর স্টুডেন্ট স্কলার জোন থেকে যাচ্ছে ইউকে ভিআই ইন্টারভিউ, এই জিনিসটা কিন্তু আমরা আগে কখনো সচরাচর দেখি নাই। এখন সব স্টুডেন্টদের ইন্টারভিউ বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে, এবং ইন্টারভিউতে ওরা ইন্টেনশনটা জানতে চাচ্ছে। যখনই দেখছে যে স্টুডেন্ট গড় বাঁধা অ্যান্সার দিচ্ছে, ভিসা রিজেকশনটা তখনই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে স্টুডেন্টের জন্য, চ্যালেঞ্জটা ওভারকাম করা। আমরা যেটা জানতে চাই যে 2026-এ একটা স্টুডেন্ট, আপনারা জানেন যে বাংলাদেশি স্টুডেন্টের জন্য ইউকে হচ্ছে একটা হিস্টোরিক্যাল জায়গা। বাংলাদেশি স্টুডেন্টের জন্য তারাও আমাদের দেশ এক সময় রুল করে গেছে অলমোস্ট 200 ইয়ার্স, এবং পরবর্তীতে আমরা বাইরে পড়তে যাওয়া মানে আমরা শুনতাম বিলেত যাই, সেটাই আসলে ইউকে। বিলেতের গল্প আমরা সেই ছোটবেলার থেকে শুনে শুনে বড় হয়েছি। বাংলাদেশে খুবই স্ট্রং কমিউনিটি আছে ইউকেতে, যে বাংলাদেশ থেকে, এই জন্য বাংলাদেশের কালচার এবং ইউকের সাথে আসলে আমরা অনেক বেশি ফ্যামিলিয়ার। একটা স্টুডেন্ট যখন ছোট থেকে বড় হয়, তার হয়তো ফার্স্ট অপশন থাকে যে বড় হয়ে যদি আমি বিদেশ পড়তে যাই, ডেফিনেটলি ইউকেতে যাব। তো বাংলাদেশের পাশাপাশি অনেকগুলো অপশন আছে। একটা স্টুডেন্ট ইউএসএতে যাইতে পারে, নিউজিল্যান্ডে যাইতে পারে, নিউজিল্যান্ডে জানেন আপনার ভালো এখন ভিসা দিচ্ছে, কানাডাতে যাইতে পারে, অস্ট্রেলিয়াতে যাইতে পারে। তো এই সব দেশের সাথে ইউকে কে আপনি কিভাবে কম্পেয়ার করেন? যদি একটা স্টুডেন্ট এইসব দেশে না যেয়ে কেন ইউকে কে বেছে নেবে? স্যার, আমি এই কথাটা সবসময় শুনি, এবং কাউন্সিলিং যখন আমি করতাম, আমার যখন এক্সপিরিয়েন্স ছিল, স্টুডেন্টরা বলতো কেন আপনি ইউকে ফোর্স করেন, কেন অন্য কান্ট্রি না? সো প্রথমত যদি বলি, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড কনস্টিটিউশনাল মোনার্কি, তার মানে ওরা কিন্তু ইউকের আন্ডারেই তাদের একটা কনস্টিটিউশন চালাতে হয়। সো ওয়াই ডু নট গো টু দ্য লিডার ডিরেক্টলি? আমি ইনডিরেক্টলি লিডারের কাছে কেন যাবো? আপনি তারপর যদি চিন্তা করেন যে ইউকের যে ব্যাপারটা, ইউকে বিল্ড লিডার্স, ইউকের হিস্ট্রি আছে যে ইউকে প্রত্যেকটা দেশে যত বড় রাজনীতির নেতা হোক না কেন, যত বড় মুভমেন্ট নেতা হোক না কেন, বা যত বড় ইন্ডাস্ট্রি হোক না কেন, আপনি দেখবেন ইউকেতে কিন্তু সব টপ লেভেলের মানুষজন পড়েন। আপনি মহাত্মা গান্ধী থেকে শুরু করে রবীন্দ্রনাথ ট্যাগর থেকে শুরু করে, আপনি যদি রিসেন্টও বলেন আমাদের স্পিকার যিনি ছিল এক্স শিরিন শারমিন থেকে শুরু, অনেকেই অনেক টপ মানুষজন আপনার ইউকে থেকে পড়াশোনা। কারণ কি, ইউকে বিল্ড লিডার্স। এটা ইউকের, আমি সারা জীবন সবাইকে বলি যে ইউকে আপনাকে যেটা শিখেছে হচ্ছে লিডিং কীভাবে করবেন। আপনি একটা ইউকে স্টুডেন্টকে আপনি আমেরিকা স্টুডেন্ট, ইউএস, কানাডা স্টুডেন্টের পাশে রেখে দেবেন, বা একটা বাংলাদেশি স্টুডেন্টের পাশে, দেখবেন ওর ইনপুট অ্যান্ড ওর আউটপুটটা ইজ ডিফারেন্ট দেন আদার্স। ও সবসময় চাবে স্ট্যান্ড আউট ইন দ্য ক্রাউড, ও চাবে লাইমলাইট আমার উপরেই থাকুক, সেটার জন্য যেটা। এবং ইউকের দেখেন, আপনি বললেন যে বাংলাদেশ রুল করে গেছে, ইউকের অভ্যাসই হচ্ছে রুল করা। সো আপনি একটা স্টুডেন্টকে কিন্তু ইউকে ওইটাই ইনহেরিট করায় যে ওয়েন ইউ কাম টু মি, আমার এখানে পড়তে আসো, ইউ হ্যাভ টু হ্যাভ আ রুলার থিঙ্কিং, ইউ হ্যাভ টু হ্যাভ আ লিডারশিপ থিঙ্কিং। আপনার মাথায় থাকতে হবে যে, এবং ওরা আপনাকে ওইভাবে বিল্ড করে দেবে। কারণ ইউকের পড়াশোনাটা ক্রিটিক্যাল থিঙ্কিংভাবে পড়ানো হয় ক্লাসরুমে। আপনার ইউকের পড়াশোনাটা আপনার ডিবেট বেসড পড়াশোনা হয়। আপনি একটা ওপিনিয়ন দিলেন, এটা দেখবেন আপনি ক্লাসরুমে আরেকজন আরেক ওপিনিয়ন দিচ্ছে, সেখানে একটা র্যান্ডম ক্লাসরুমে একটা ডিবেট শুরু হয়ে যেতে পারে। আপনার ইউকেতে কমিউনিটি
আপনি ইউকেতে মনে করেন মাল্টিকালচার ডাইভার্সিটি, এটা আপনাকে স্ট্রিট স্মার্ট করে, আমরা যেটা বলি, মানে হচ্ছে আপনি নেটওয়ার্কিং করতে আপনার সময়ের সমস্যা হচ্ছে না, কারণ ইউ আর ওয়েল স্পোকেন, ইউ আর ওয়েল প্রোনাউন্সড। সো এবং আপনি যেহেতু অনেক কমিউনিটি, অনেক দেশের মানুষের সাথে মিশেছেন, ইউ হ্যাভ দ্যাট মানে আমি যেটা বলতে চাই যে কনফিডেন্স অফ টকিং অ্যান্ড গোয়িং টু মেক আ ফ্রেন্ডস, নেটওয়ার্কিং করতে সমস্যা হয় না, আপনার মধ্যে একটা কনফিডেন্স অটো থাকে, যেটা আমি আমাদের ইন্ডাস্ট্রির অনেক কলিগ আছে যাদেরকে আমি দেখেছি ইউকে থেকে পড়াশোনা করেছে, আমার অনেক রিলেটিভ আছে যারা ইউকে, তাদের মধ্যে একটা ডাইনামিক ব্যাপার থাকে যেটা আমি অন্য কান্ট্রি স্টুডেন্টের মধ্যে পাই না। হ্যাঁ, আপনি বলতে পারেন ইউকের কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে, সেগুলো হচ্ছে অনেক সময় স্টুডেন্টরা সেটেলমেন্ট নিয়ে প্রশ্ন করে, কিন্তু আপনি আরেকটা জিনিস দেখেন, অন দ্য আদার হ্যান্ড ওয়ার্ল্ডের যত টপ ডক্টর আছে বা আমাদের বাংলাদেশের যত টপ ডক্টর, MRCPS, FCPS, আপনি দেখবেন ইউকে থেকে করা, আপনি কারো বিলবোর্ডে দেখবেন না অস্ট্রেলিয়া থেকে করা বা কানাডা থেকে করা। ইউএস দেখবেন অবশ্যই, কারণ ইউএস আমরা আনডাউটলি ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন সবসময় স্টুডেন্টরা থাকে, বাট ইউএসএ ভিসা রেশিওটা আমরা জানি, বাট ইউএস একটা 7,000 ইউনিভার্সিটি প্লাস একটা দেশ, আর আপনি সেখানে ইউকে দেখেন 166টা, তার মধ্যে টপ র্যাঙ্কিং যদি চিন্তা করি, আমার প্রথম 5-এর মধ্যে 4টাই হচ্ছে আপনার ইউকের ইউনিভার্সিটি, 100-এর মধ্যে 17টাই হচ্ছে ইউকে ইউনিভার্সিটি। তো কেন না, ওরা তো এইভাবে ওয়ার্ল্ডের টপে আসে নাই। আপনি ইউকে হেল্পস ইউ টু বিল্ড কালচার, একটা স্টুডেন্টকে স্ট্রং করতে হেল্প করে, ওর বিহেভিয়ারাল, ওর প্রোনাউন্সিয়েশন, ওর স্পোকেন অ্যাবিলিটি, এগুলিতে ওকে অনেক কনফিডেন্স তুলে ধরে। এবং ইউকের যে কোর্সগুলি, আপনি এমন কোনো কোর্স নাই ইউকেতে সার্চ দিবেন পাবেন না। আমি একটা আপনার কোর্স বলি, ইউনিভার্সিটিটা ভুলতে গেছি, MA বিটলস বলে একটা ব্যান্ড ছিল, যাদের কিনা একটা কোর্সও আছে লিডস আর্ট ইউনিভার্সিটি, ইফ আই এম নট রং, যেখানে আপনি বিটলস নিয়ে পড়াশোনা করবেন, মানে মিউজিক নিয়ে পড়াশোনা করবেন, সেটার নাম হচ্ছে MA বিটলস। সো হোয়াট এভার ইউ রাইট, ইউ ফাইন্ড আ কোর্স অ্যাকর্ডিং টু ইউর মেজর। সো আপনি কানাডায় গেলে রিসার্চ করতে থাকবেন যে কোথায় হবে, কোন মাস্টার্স হবে, এটা কি থিসিস বেস না এটা রিসার্চ বেস, কিন্তু ইউকেতে তো এটা না। আর সেকেন্ড, আমি যে আরেকটা পয়েন্ট বলি, ইউকে মাস্টার শর্টার পিরিয়ড, ব্যাচেলার শর্টার পিরিয়ড, তার মানে আপনি জব রেডি, আপনার ব্যাচমেটের থেকে আপনি আগায় আসছেন, ঠিক আছে। এবং ইউকে গ্র্যাজুয়েট, ফর মাই আন্ডারস্ট্যান্ডিং টিল নাও, খুব লেস পিপল আছে যারা ওয়ার্ল্ডে কোথাও বেকার বসে আছে, অ্যান্ড দে আর বিং হায়ার্ড উইথ হাই অ্যামাউন্ট অফ মানি। মেবি ইউকে রাখতেছে না, বাট অন্য দেশেও তো আপনাকে রাখতেছে। বাংলাদেশেও অনেকে ইউকে ডিগ্রি আছে যারা অনেক হাই র্যাঙ্কিংয়ের, হাই স্যালারি তারা ইনকাম করছে। আমি একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম ল্যাবে, এটা একটা খুব সবসময় স্টুডেন্টদেরকে বলি, পুরা ল্যাবের গুলশানে সবার আপনার ভিজিট হচ্ছে 1500 থেকে 2000, উনার ভিজিট 3.5, এবং বিকজ অফ ওয়াই হি স্টাডিড MRCPS ফ্রম গ্লাসগো ইউনিভার্সিটি। ওকে, ইয়েস। সো দিস ইজ হোয়াট One of the মেক্স best ইউ দ্য university ডিফারেন্স। for সবাই medical দুই নেক, আপনি এখানের হেড হন, বাংলাদেশের থেকে সমস্যা নেই, আই এম আ স্টুডেন্ট অফ গ্লাসগো, সো দিস ইজ মাই চার্ট। থ্যাংক ইউ সো মাচ রাফি ভাই। আসলে আমরা যেটা জানতে পারলাম যে ইউকেতে আপনি কেন যাবেন, যে প্রপোজিশন গুলো আসলে অনেক, ডেফিনেটলি ইউকে ফ্যান্টাস্টিক ডেস্টিনেশন ফর হাই স্টাডির জন্য। আপনি যদি ইউকের টাইম সেভিং এর কথা বলেন, 1 বছরের মধ্যে মাস্টার্স করতে চাই, এটা ওয়ার্ল্ডের খুব কম দেশে আছে, 3 বছরের মধ্যে আপনি আন্ডারগ্রেড কমপ্লিট করতে পারবেন। আপনি যদি কালচার চিন্তা করেন, প্রচুর বাংলাদেশি ইউকেতে থাকে, আপনি কালচারালি ওখানে খুব দ্রুত অ্যাডাপ্ট করতে পারবেন ইউকেতে যাওয়ার পরে। আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করেন, বাংলাদেশের ডক্টরদের কথা বলেন, বাংলাদেশের ব্যারিস্টারদের কথা বলেন, অল ব্যারিস্টার ফ্রম বাংলাদেশ, ফ্রম ইউকে, অনলি ইউকে ব্যারিস্টার ডিগ্রি দেয় শুধু ইউকে। হ্যাঁ, বাংলাদেশের ম্যাক্সিমাম মেডিকেল ডক্টরের MRCPS এর কথা বলেন, এবং ডক্টরদের যে ডিগ্রিগুলো ইভেন বাংলাদেশেও দেওয়া হচ্ছে ফ্রম ইউকে। বাংলাদেশে যে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরা পড়ে, 95% স্টুডেন্টের ডিগ্রি ফ্রম ইউকে। বাংলাদেশে যে IELTS আমরা করি, সেটারও মাদার কান্ট্রি হচ্ছে ইউকে। এই জন্য ইউকে হচ্ছে আমাদের একটা ফ্যামিলিয়ার কান্ট্রি, লাইক অ্যানাদার বাংলাদেশ আমরা বলতে পারি যে ইউকে। এবং ইউকেতে আপনি যখন দেখবেন, বাংলাদেশে যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে যান, কোন একটা ইউনিভার্সিটিতে যান, অ্যালামনাই কমিউনিটিটা অনেক বড়। এই জন্য আপনি দেখেছেন পৃথিবীর যেখানেই যান আপনি ইউকের মানুষ পাবেন, পৃথিবীর যেখানে যান ইউকে ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছে এরকম কাউকে পাবেন। ইন্টারেস্টিং আরেকটা বিষয় দেখতে পাবেন যে বাংলাদেশ থেকে আপনার গভর্নমেন্টের আগে জানতেন যে একটা ফান্ড দেওয়া হতো, যে 300 র্যাঙ্কিং ইউনিভার্সিটির মধ্যে পড়তে যেতেন, এখানে দেখা যেত 95% গভর্নমেন্ট যারা সচিব এবং যারা উপসচিব লেভেলে আছে, জয়েন্ট সেক্রেটারি আছে, এবং তাদের মাস্টার্স ফ্রম ইউকে। এবং বিভিন্ন কেন মাস্টার্স ফ্রম, কারণ কোয়ালিটি অফ এডুকেশন, ইউকে বিল্ড দ্য লিডারশিপ, যেটা তাসিন ভাই আসলে অ্যাড করতেছিল। এই জন্য স্টুডেন্টদের জন্য আনডাউটেডলি কস্টিং, আমরা বলতে পারি আসলে কস্টিং, এখন আমরা যে কান্ট্রিগুলোর কথা বললাম, ইউকে, USA, কানাডা, অস্ট্রেলিয়া, এই প্রত্যেকটা কস্টিং কিন্তু ওভারঅল সেম। কিন্তু আপনি যদি লিডারশিপ, মুড অফ লিডারশিপ চিন্তা করেন, এই কস্টে আপনি যে র্যাঙ্কিং ইউনিভার্সিটির কথা চিন্তা করেন, টাইম সেভিং এর কথা চিন্তা করেন, ইউকে ডেফিনেটলি দ্য বেস্ট অপশন। এবং
যদি আপনার অল ডকুমেন্টস রেডি থাকে, একাডেমিক ডকুমেন্টস, যদি গ্যাপ এক্সপ্লেনেশন রেডি থাকে, ফান্ডটা প্রপারলি থাকে, ইউকে কিন্তু আনডাউটেডলি যে কোনো টাইমের থেকে ভিসা রেশিও কিন্তু অনেক ভালো। স্কলার জনের ভিসা রেশিও আমরা বলতে পারি এখনো 95% 90 to 95% অ্যাভব। এটা কিন্তু আমরা দেখছি যে খুবই কম আমাদের, কারণ আমরা একটা স্টুডেন্ট আসলে ওইভাবে আমরা স্টুডেন্টটাকে সিলেক্ট করি এবং আমরা স্টুডেন্টটাকে ওইভাবেই রেডি করি যেন স্টুডেন্ট ডেফিনেটলি ভিসা হয়ে কিন্তু চলে যেতে পারে। এই কারণে ইউকে ডেফিনেটলি স্টুডেন্টের জন্য বেস্ট অপশন। জাস্ট একটু ইন্টারফেয়ার করি, আপনি বললেন যে বাংলাদেশের সচিব গভর্নমেন্টের যে, হ্যাঁ আমি নিজের থেকে বলি আমার ইউকের প্রতি ভালোবাসাটা ইজ ফ্রম মাই গ্র্যান্ডফাদার। কারণ আমার নিজের দাদাই ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার থেকে ইংলিশে পড়াশোনা, উনি সচিব ছিলেন। উনি সচিব ছিলেন, হি ওয়েন্ট টু ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার ইন 1986। সো হি ইজ আ গ্র্যাজুয়েট। আমার নিজের চাচি, সেও ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে আপনার গভর্নমেন্ট অফিসার ছিল অ্যাটমিক সাথে নিউক্লিয়ারে, ওই যেটা আপনার সংসদ ভবন ওইখানে। তো উনি ওইখান থেকে নিউক্লিয়ার নিয়ে অ্যাটমিক রিসার্চ করতে গেছে, সেও ম্যানচেস্টারে গেছে এবং রাইট নাও শি ওয়াজ অ্যান অ্যাক্টিং প্রফেসর অ্যাট ইউনিভার্সিটি অফ নিউ হেভেন ইন ইউএসএ। সো বুঝাচ্ছি মানে কখনোই আনএমপ্লয়েড ইউকের স্টুডেন্টরা কিন্তু থাকে না, দে প্লে, ওরা ওদের জায়গাটা পেয়ে যায়, ওরা রেসপেক্টটা এবং যে ভ্যালুটা সার্টিফিকেটের ওরা পেয়ে যায় সবসময়। আমরা আসলে চেষ্টা করছি ক্লিয়ার করার জন্য। তাসিন ভাই, এবার আমরা আসবো হচ্ছে একটা স্টুডেন্ট বিভিন্ন প্রোগ্রামে যায়, যেমন বাংলাদেশ থেকে ও লেভেল কমপ্লিট করে যেতে পারে, সেক্ষেত্রে একটা টাইম সেভ হয়। ফাউন্ডেশন প্রোগ্রামে বাংলাদেশ থেকে এএস কমপ্লিট করে যেতে পারে, বাংলাদেশ থেকে A2 কমপ্লিট করে যেতে পারে, ইন্টারমিডিয়েট কমপ্লিট করে যেতে পারে। এখন আইএলটিএস 6.5 লাগে এবং পরবর্তীতে তারা আন্ডারগ্রেডে যেতে পারে, স্টুডেন্টরা মাস্টার্সে যেতে পারে, স্টুডেন্টরা চাইলে ওখানে পিএইচডি করতে যাইতে পারে। আমি এই ক্ষেত্রে জানতে চাবো যে স্টুডেন্টের, আপনারা জানেন যে রিকোয়ারমেন্ট আসলে খুবই গুরুত্বপূর্ণ। কোন স্টুডেন্টরা, তাদেরকে কি ধরনের রিকোয়ারমেন্ট লাগবে, একাডেমিক রিকোয়ারমেন্ট কি, ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট কি, তাদের গ্যাপ থাকলে কতদিনের গ্যাপ অ্যাকসেপ্ট করে, কোন প্রোগ্রামে কতদিনের গ্যাপ অ্যাকসেপ্ট করে, এবং তাদের সর্বোপরি আমরা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা কি ডিটেইলসে যদি একটু ক্লিয়ার। শিওর। যেমন দেখেন, থ্যাংক ইউ, এটা একটু বড় করে অ্যান্সারটা করি। সো ইউকেতে বিভিন্ন স্তর আছে, আপনার স্টেপস অফ এডুকেশন, ফাউন্ডেশন আছে, আমরা জানি ইন্টারন্যাশনাল ইয়ার 1 বলে একটা প্রোগ্রাম আছে, আপনার ব্যাচেলার আছে, প্রি মাস্টার্স অ্যান্ড মাস্টার্সও আছে এবং পিএইচডিও আছে। সো সেই ক্ষেত্রে যেটা হয় কি, এক একটা স্টুডেন্টের জন্য রিকোয়ারমেন্ট এক এক রকম। ধরেন আপনি ফাউন্ডেশন যদি যেতে চান, ইউ হ্যাভ ও লেভেলস উইথ পাস মার্ক, ইউ হ্যাভ 5 Cs or minimum 5 Cs, you can go to for your foundation, or if you have HSC 3, you can go for foundation as well. আপনার যদি সিজিপিএটা 3.5 থাকে, ধরেন আপনি ইউনিভার্সিটি ডিরেক্ট এন্ট্রি পাচ্ছেন না, কারণ অনেক ইউনিভার্সিটি 3.8 থেকে নেওয়া শুরু করে বা 4 থেকে, তখন আপনি তাদেরকে ইন্টারন্যাশনাল ইয়ার 1-এও দিতে পারেন। ফাউন্ডেশনে 5.5 উইথ ব্যান্ড অফ 5-এ যাওয়া যায়, বাট আর ইন্টারন্যাশনাল ইয়ার 1-এ 5.5 উইথ নো লেস দেন 5.5-এও যাওয়া যায়। কিন্তু মাথায় থাকতে হবে, ইউকেভি একটা রেস্ট্রিকশন আছে যে যখনই কোনো আইএলটিএস স্কোর 5.5-এর নিচে হবে, সেটা ইউকেভিআই হতে হবে। সো আপনার স্টুডেন্টদের যারা ফাউন্ডেশন যাবে তাদেরকে রেকমেন্ড করবেন ইউকেভিআই আইএলটিএসটা যাতে নিয়ে আসে। হ্যাঁ, ও লেভেলের স্টুডেন্ট উইথ 5 Cs ক্যান ডেফিনেটলি গো টু এনি ফাউন্ডেশন প্রোগ্রাম, সেটা আপনি কাপলান বলেন বা সেটা আপনি অক্সফোর্ডের বলেন, যে কোনো পাথওয়েজে সে যেতে পারবে। আপনি যদি ব্যাচেলারে চান, ব্যাচেলার যেমন রিকোয়ারমেন্টটা ডিফার করে ইউনিভার্সিটি টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি এমনও আছে, কুইন ম্যারি থেকে শুরু করে, আপনি যদি ধরেন সাউথহ্যাম্পটন, ওরা 2:2ও নেয়, 65% অ্যান্ড অ্যাবভেও নেয়। আবার কিছু ইউনিভার্সিটি মিডিওকার র্যাঙ্কিং, তারা আবার মনে করেন সিজিপিএ 3 এর নিচে নেয় না। আবার আইএলটিএসে ধরেন কেউ ওয়েভার দেয়, কেউ মানে ওয়েভার মানে হচ্ছে ধরেন কেউ একটু বলে যে ঠিক আছে যাও 6-এ উইথ নো লেস দেন 5.5 ইউ ক্যান কাম। আবার কিছু ইউনিভার্সিটি বলে 6.5 উইথ নো লেস দেন 6-এ আসতে হবে। বা আমি যেটা অ্যাভারেজ স্টুডেন্টদেরকে বলতে থাকি ব্যাচেলারের জন্য, 6.5 উইথ নো লেস দেন 5.5 আসলে ইউ হ্যাভ অল দ্য অপশনস ওপেন। আবার ধরেন আপনি যদি ফার্মাসি পড়েন বা এলএলবি পড়েন, তখন কিন্তু রিকোয়ারমেন্টটা একটু বাড়তে থাকে এবং টিউশন ফিটাও তার সাথে হেলথ সায়েন্স এবং লতে আপনি দেখবেন ক্রমশই একটু টিউশন ফিটাও একটু বেশি থাকে। বাট আইটি, বিজনেস, এগুলোতে টিউশন ফিটা অন এভারেজ 12 থেকে আপনার 20-22 থাকে। বাট আপনি অনেক সময় দেখবেন টপ র্যাঙ্কিংয়ের যেগুলো ইউনিভার্সিটি সেগুলো আবার 30-এও চলে যায়। কিন্তু ধরেন ওই যে ইউনিভার্সিটি 30-এ গেছে, তার দেখবেন আবার ফার্মাসিউটিক্যাল সায়েন্স সেটা আবার 37-এ চলে গেছে। বিকজ ইউকেতে স্কিল্ড ওয়ার্কারদের ক্ষেত্রে আইটি, হেলথ কেয়ার, বিজনেস অ্যানালাইটিক্স, এলএলবি, এলএলএম মানে ব্যারিস্টার, এইগুলির ডিমান্ড অনেক হাই ওয়ার্ল্ডে এবং ইউকে তো স্কিল শর্টেজ আছে। সো ওইগুলি টিউশন ফিটা একটু বেশি। মাস্টার্সে যদি চিন্তা করেন, অবভিয়াসলি ইউ হ্যাভ টু হ্যাভ 6.5 উইথ নো লেস দেন 5.5 or 6। কিছু ইউনিভার্সিটি 6 ছাড়া নেয় না, 6.5 ওভারঅল 6 থাকতে হবে। কিছু ইউনিভার্সিটি 6.5 উইথ 5.5ও নেয়। আবার
মাস্টার্সের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে ইউনিভার্সিটি টপ র্যাঙ্কিংও যেতে পারেন, আপনি মিডিওকার র্যাঙ্কিংও যেতে পারেন, সেটা হচ্ছে আপনার টিউশন বাজেট উপরে। বাট আমি একটা স্টুডেন্টকে, এটা রিসেন্ট আজকে আসার সময় একটু চিন্তা করে আসছি, যে স্টুডেন্টকে বলবো মিডিওকার র্যাঙ্কিং ইজ আরওআইটা হায়ার থাকে। ওকে, কারণ এফোর্ডেবিলিটি অ্যান্ড এমপ্লয়েবিলিটি দুইটাই প্লাস থাকে। যে এমপ্লয়েবিলিটিতে আপনি দেখবেন ব্যাঙ্গলোর ইউনিভার্সিটি, ধরেন একটা ইউনিভার্সিটি আছে ওয়েলসে, ভেরি গুড ইউনিভার্সিটি, সেটা টেফ গোল্ড বলতে বোঝাচ্ছি টিচিং এক্সেলেন্স ফ্রেমওয়ার্ক। অনেক টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি আছে এটা গোল্ড পায় না, মানে সিলভার। তাদের কথা হচ্ছে স্টুডেন্ট আসবে, ও ফার্স্ট স্টুডেন্ট দেখেও আমার ইউনিভার্সিটি আসছে। আর ব্যাঙ্গলোরের কথা হচ্ছে যেহেতু আমি টেফ গোল্ড, আই উইল গিভ 100% সাপোর্ট টু দ্য স্টুডেন্ট ফর হিজ বেটারমেন্ট। তো এইখানে টিচিং এক্সেলেন্স ফ্রেমওয়ার্ক, মানে ওদের টিচারগুলি স্টুডেন্টদের ওরিয়েন্টেড অনেক হয়। সো ব্যাঙ্গলোর কিন্তু একটা ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি, কিন্তু ব্যাঙ্গলোর টিউশন ফি তো আপনার এত বেশি না, কিন্তু ব্যাঙ্গলোর রিকোয়ারমেন্টও ফ্লেক্সিবল আছে। কিছু কিছু ইউনিভার্সিটি আপনি ইংলিশ রিকোয়ারমেন্টে জিজ্ঞেস করলেন, এমওআই নেয়, বাট আই ডু নট লাইক এমওআই। MOI is never an asset for a student. IELTS is always, বা any English certificate is an asset for a student. আপনি পার্ট টাইম জব চেয়ে যাবেন ধরেন ইউকেতে, আপনি বলেন আমার MOI আছে, আমি ইংলিশ জানি, এটা দিকে আপনি প্রুফ করছেন যে আপনি ইংলিশ জানেন না। আপনার কিছু ইউনিভার্সিটি আছে ডুইলিঙ্গো নেয়, কিছু ইউনিভার্সিটি আছে আপনার টোফেল নেয়, কিছু ইউনিভার্সিটি আছে আপনার IELTS নেয়, পিটি নেয়। সো স্টুডেন্টদের যেটা ইজি মনে হবে সেই অনুযায়ী, ওর একাডেমিক রিকোয়ারমেন্ট অনুযায়ী, ওর বাজেট অনুযায়ী, ওর স্কুল স্ক্রিনিং করতে হবে যে কোনটা ওর সাথে যায়। আমি চেয়ে বসলাম লন্ডন যাও, বাট আই ডু নট হ্যাভ আ রিকোয়ারমেন্ট অফ লন্ডন। সো এই জায়গাটার মধ্যে স্টুডেন্ট, আমরা অনেক সময় দেখি স্টুডেন্টরা খুব অ্যাডামেন্ট হয়ে যায় যে না আমি লন্ডনেই যাব, এই দিশাতে যাব, কিন্তু ইউ হ্যাভ টু রিসার্চ যে আপনার কোর্সের সাথে আপনার রিকোয়ারমেন্ট তো মিলতেছে না। সো এগুলি আর কি থাকাটা দরকার। আসলে খুবই প্রাণবন্ত আজকে আমাদের পডকাস্টটা হচ্ছে, কারণ তাহসিন আসলে ইউকে সম্পর্কে খুব ভালো নলেজ রাখে। আশা করি স্টুডেন্টরা তাদের প্রপার ইনফরমেশনগুলো পাচ্ছে। আমরা এই পর্যায়ে যাব, স্টুডেন্ট ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এখানে তো রাসেল গ্রুপ ইউনিভার্সিটি আছে, 300 র্যাঙ্কিং এর মধ্যে ইউনিভার্সিটি আছে, 100 র্যাঙ্কিং এর মধ্যে ইউনিভার্সিটি আছে, আমরা জানি গোল্ড ক্যাটাগরি ইউনিভার্সিটি আছে, সিলভার ক্যাটাগরি ইউনিভার্সিটি আছে। এই ইউনিভার্সিটিগুলোর এন্ট্রি রিকোয়ারমেন্ট গুলা কেমন, যারা রাসেল গ্রুপ ইউনিভার্সিটি যায় তাদের কস্ট এবং সেশন সম্পর্কে যদি আমরা একটু ক্লিয়ার ভাবে জানতে পারি। সো রাসেল গ্রুপের সাথে গেলে আপনার রাসেল গ্রুপের যে ইউনিভার্সিটিগুলি আছে সেগুলি বেসিকলি আপনি দেখবেন সবসময় ইনটেকটা সেপ্টেম্বর বেসড হয়। সো যেতে হলে সেপ্টেম্বরের জন্য যেতে, ওরা জানুয়ারিতে তেমন ইনটেক আপনার রান করে না, একদমই করে না। একদম মেইন হচ্ছে ওদের সেপ্টেম্বর, এবং ওয়ার্ল্ডেরই মেইন ইনটেক সেপ্টেম্বর। আপনি কানাডাতে স্কলারস ওয়ান অফ দ্য বেস্ট, সো সবসময় জানে যে মে ইজ দ্য বিগেস্ট ইনটেক, আর জানুয়ারিতে সবসময় কিছু মানে নন পপুলার প্রোগ্রামগুলি রান করে। বাট রাসেল গ্রুপ যেহেতু নিজেই পপুলার, ওর কথা আমি সেপ্টেম্বর ছাড়া রান করি না। রাসেল গ্রুপে এইচএসসি স্টুডেন্টদেরকে সচরাচর নিতে চায় না একদমই, ওরা ও লেভেল এ লেভেল ব্যাকগ্রাউন্ডদেরকে দেখে। সো এক একটা কোর্সে স্যার রিকোয়ারমেন্ট এক থাকে, যেমন 2A 1B ক্যান বি আর রিকোয়ারমেন্ট, 2B 1C ক্যান বি আর রিকোয়ারমেন্ট উইথ IELTS। সো এটা রাসেল গ্রুপের কোর্সের উপর, কোন ইউনিভার্সিটি সিলেক্ট করতেছেন সেইটার উপর ম্যাটার করে রিকোয়ারমেন্ট। বাট এটা মেনলি এ লেভেল স্টুডেন্টদের জন্য বা আইবি কারিকুলাম স্টুডেন্টদের জন্য, কিন্তু এইচএসসি স্টুডেন্টদেরকে ওরা এটাতে অ্যাকসেপ্ট করছে না। আর মাস্টার্সের ক্ষেত্রে অবশ্যই নর্থ সাউথের স্টুডেন্ট, IB এর স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, পাবলিক প্রাইভেট, এনিবডি ক্যান অ্যাপ্লাই। সেখানে ওদের কিছু কিছু ইউনিভার্সিটি, যেমন কুইন ম্যাম আমি নাম নিলাম, বা সাউথ, ওরা 2:2 নেয়, মানে 65% অ্যাবভ থাকলে ওরা নিয়ে নেয়। কিন্তু রাসেল গ্রুপ যেহেতু কম্পিটিশনটা হাই, বলছি 65% নেই, কেন তুমি 65 দিবা, তোমার পাশের স্টুডেন্ট তো 80-তে দিয়ে রাখছে। রাসেল গ্রুপ চায় যে একটা স্টুডেন্টের এক্সট্রা ক্যালিবার কি আছে, কারণ দে ওয়ান্ট দ্য বেস্ট স্টুডেন্ট, দে ডু নট লাইক দ্য মিডিওকার ওয়ান্স। আর আপনি যদি মনে করেন যে স্টুডেন্টদেরকে বলেন যে রিসার্চ করে কোন ইউনিভার্সিটি, আমি বলবো যেটা মাত্র বললাম যে ROI যেখানে বেশি সেখানে যাওয়ার। আপনি ব্যাচেলারটা, আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি ব্যাচেলারটা একটু এনজয় করা উচিত, একটু বোঝা উচিত, একটু কালচারটাকে জানা উচিত। একদমই যদি গিয়ে প্রেশারে পড়ে তখন কিন্তু লাইফটা ম্যাসাকার হয়ে যাবে। সো ব্যাচেলার স্টুডেন্টদেরকে যেটা করতে পারে, তারা 3 বছর জন্য ব্যাচেলার যাবে, তাদের উচিত একটা মিডিওকার র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে পড়া, মাস্টার্স টপ র্যাঙ্কিং করুক, কারণ সে তখন অলরেডি জানে ইউকে কী, সে জানে ইউকে প্রোনাউন্সিয়েশন কী, সে জানে টিচার ইংলিশে কী বলতেছে। কারণ অনেক স্টুডেন্ট যেটা থাকে বাংলা মিডিয়ামে, স্যার দেখেন প্রোনাউন্সিয়েশনটা ইউকে ক্যাচ করাটা অনেক টাফ, এটা আমরা আজ পর্যন্ত খুব টাফ হয়ে যায়, মানে মানুষের চাই কপি করতে। বাট আপনি যখন দেখেন জেমস বন্ড, যেটা ব্রিটিশ একটা বলে স্পাই, ওর প্রোনাউন্সিয়েশন বা একটা ব্রিটিশের প্রোনাউন্সিয়েশন ডিফারেন্ট। হ্যারি পটার যখন অনেকে দেখে, লর্ড অফ দ্য রিংস দেখে, ওদের প্রোনাউন্সিয়েশন ডিফারেন্ট। ব্রিটিশ হ্যাজ ইটস ওন অ্যাকসেন্ট, আবার স্কটিশ চলে যান স্কটল্যান্ড, ওদের আবার আরেক ডিফারেন্ট অ্যাকসেন্ট। সো আপনার তো ওই অ্যাকসেন্ট, ওই কালচারটা বুঝতে হবে। সো ব্যাচেলারে যদি আপনি এটাও বুঝতে যান, আবার ক্লাসে গিয়ে রাসেল গ্রুপে প্রেশারও নেন, 300 স্টুডেন্টের সাথে পড়ছেন, আপনি তো টিচারের কথাই বুঝতেছেন না।
So it's better to go on a mediocre ranking university, and for masters you can go to top ranking university because you know the UK by your own right now. 3 বছর আপনি অলরেডি ওন করে ফেলছেন, আপনার পাশে ইউকে স্টুডেন্ট পড়তেছে, আপনার টিচার আপনাকে ওয়ান সাপোর্ট দিচ্ছে, আপনি অলরেডি জানেন যে ইউকেটা কি। থ্যাংক ইউ, আপনি জানতে পারলেন যে ইউকের ইউনিভার্সিটিগুলোর মধ্যে আসলে আন্ডারগ্রেডে আসলে আমরা যেটা বলি বাজেট এবং তার একাডেমিক এক্সিলেন্সের উপরে এবং আইএলস এর স্কোরের উপরে আসলে ইউনিভার্সিটিগুলো সাধারণত সিলেকশন হয়। যে কেউ চাইলে রাসেল গ্রুপের ইউনিভার্সিটিও আমাদের এখান থেকে যেতে পারবে এবং রাসেল গ্রুপের ইউনিভার্সিটি ডেফিনেটলি রিসার্চ বেস ইউনিভার্সিটি, যাদের পরবর্তীতে একাডেমিশিয়ান হওয়ার ইচ্ছা আছে, ইউনিভার্সিটিতে টিচার হওয়ার ইচ্ছা আছে, অথবা এনজিও টাইপ অফ টপ লেভেলের টপ লিডারশিপ লেভেলের জব করার যাদের টেন্ডেন্সি আছে তাদের জন্য ডেফিনেটলি র্যাঙ্কিং ফ্যাক্ট। এবং ওখানে ইউকে কিন্তু একটা কোয়ালিটি প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রেই ওরা মেনটেন করার চেষ্টা করে এবং মেনটেন করে। ওদের রাসেল গ্রুপের বাইরের ইউনিভার্সিটিগুলোও আসলে অনেক কোয়ালিটিফুল ইউনিভার্সিটি। এখন ডিপেন্ড করে যে আপনি জানেন বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে একটা টেন্ডেন্সি থাকে লোকেশন, ম্যাক্সিমাম স্টুডেন্টরা লন্ডনে যেতে চায়, তো লন্ডন বেস ইউনিভার্সিটি এবং লন্ডনে তাদের অপরচুনিটি এবং আউটসাইড লন্ডনের যে ইউনিভার্সিটিগুলো আছে, শেফিল্ড আমরা জানি ওয়ান অফ দ্য বেস্ট অপশন, লিডস সিটিটা একটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন, অনেকে আয়ারল্যান্ডের নর্দার্ন আয়ারল্যান্ডে চলে যায়, অনেকে ওয়েলসের ইউনিভার্সিটিগুলোতে চলে যায়। এইগুলা নিয়ে যদি একটু বিস্তারিত স্টুডেন্টের কাছে লোকেশনগুলো নিয়ে বলতেন, কারণ লোকেশন একটা বড় ফ্যাক্ট। অবশ্যই। সো স্যার বেসিক্যালি আপনি যদি অ্যাফোর্ডেবিলিটি অফ লিভিং চান সেই ক্ষেত্রে লন্ডন কখনোই না, কারণ লন্ডনে কস্টিং ইজ ভেরি হাই। বাট লন্ডনের থেকে যদি আপনি ধরেন স্টুডেন্টদেরকে বলেন যে অ্যাফোর্ডেবিলিটির জন্য যাবে, বাংলাদেশি স্টুডেন্টদের একটা ইচ্ছা থাকে যেটা শুধু লন্ডনও না, লন্ডন না পেলে বলে বার্মিংহাম যাব, নাহলে বলে ম্যানচেস্টার যাব। এই তিনটার একটা বাংলাদেশের অলরেডি একটা হাইপ আছে, একটা মানে একটা ক্রাউডের একটা ইন্টারেস্ট অনেক বেশি। কিন্তু স্টুডেন্টরা আমাদের কাছে এসেও তো বলে, আপনাদের কাছে এসেও বলে যে আমরা একটু লিভিংটা বাজেট ফ্রেন্ডলি চাচ্ছি। সেক্ষেত্রে আপনি অলরেডি কান্ট্রিগুলি বলেন, যেমন শেফিল্ডে আছে শেফিল্ড হালাম ইউনিভার্সিটি আছে, লিডস বেকেট ইউনিভার্সিটি আছে, ওয়েলসে যেমন কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি আমার খুবই পছন্দের একটা ইউনিভার্সিটি, বিকজ অ্যাজ আ কাউন্সিলর আই হ্যাভ সেন্ড সেভারাল স্টুডেন্টস ওভার দেয়ার। এবং একটা কাউন্সিলারের কিন্তু সাকসেসটা পাঠায় দেওয়ার পর না, কাউন্সিলারের সাকসেসটা তখন যখন গ্র্যাজুয়েশনের পর স্টুডেন্ট ফোন দিয়ে বলবে, ভাই আই হ্যাভ রিসিভড হোয়াট ইউ মানে টোল্ড মি, মানে আপনি আমাকে যেই সত্যটা বলে পাঠাইছেন যে আমি অপরচুনিটি পাবো, আমি জব পাবো, আমি গ্র্যাজুয়েট করতে পারবো, সেই বাস্তবতাটা আমি লিভ করছি। এবং কার্ডিফ মেটে আমার অনেক স্টুডেন্ট আছে, দে রিয়েলি এনজয়েড দেয়ার স্টাডি ইন কার্ডিফ মেট্রোপলিটন, দে ডিড ভেরি গুড। ওরা পার্ট টাইম জব করছে, ওরা এখন ফুল টাইম জব করছে, কেউ টিয়ার 2-তে চলে গেছে। সো আপনার লন্ডন যেটা হয় স্যার, আমাদের ঢাকার মতন ঘনবসতি একটা এলাকা, প্রচুর কম্পিটিশন। সো আপনি গ্র্যাজুয়েট করে ইউ হ্যাভ টু বি ডিফারেন্ট, কারণ এক জবের জন্য 500টা সিভি, ওয়েরেস কার্ডিফে এক জবের জন্য হয়তো 100টা সিভি, কম্পিটিশনটা লেস, কারণ ওইখানে তো বেশি মানুষ যেতে চাচ্ছে না। কিন্তু আপনি যদি যান ওইখানে আপনি অপরচুনিটি পেয়েছেন, কারণ ইউ নো ইউ আর স্মার্ট এনাফ। সো একটা স্টুডেন্ট যদি স্মার্ট হয়, তার উচিত হবে যে তার ক্যারেক্টার, তার অ্যাডাপ্টেবিলিটি কতটুক, সে ইফ হি ইজ ভেরি কানিং, ভেরি স্মার্ট, ভেরি আউটগোয়িং, ফাইন, টেক দ্য চ্যালেঞ্জ ইন লন্ডন। লন্ডনে প্রচুর পার্ট টাইম জব আছে, বাট ইউ হ্যাভ টু কম্পিট উইথ আ হিউজ ক্রাউড। বাট আপনি যদি মনে করেন যে না, do not want to waste my family's money too much, আমি আগে কালচারটা বুঝি, দেশটা বুঝি, তাহলে এই যে লিডসে যান, শেফিল্ডে যান, আপনি কার্ডিফ মেট্রোপলিটন যান, আপনি আরও ইউনিভার্সিটি আছে, অ্যাবার্টসউইথ আছে, আপনি মনে করেন ম্যানচেস্টার এবং বার্মিংহাম পাশে চেস্টার আছে, সেখানে যান, গুড ইউনিভার্সিটি। লন্ডন গেলে আমি বলবো যদি লন্ডন লিভ করছেন আবার টিউশন ফির মধ্যে একটু ফ্রেন্ডলি চান, তাহলে গ্রিনিচ যান। গ্রিনিচের প্রসেসিং এখন অনেক ফাস্ট, এবং গ্রিনিচ ইজ এ স্টেট অফ দি আর্ট ক্যাম্পাস, ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্পাস ইন এন্টার ইউকে। এবং লন্ডনের মধ্যে একটা বিরাট বড় ক্যাম্পাস, এরকম ক্যাম্পাস সচরাচর দেখা যায় না। যেমন আমরা বলি অনেক বাংলাদেশি ফ্যান আছে সালমান খানকে অনেক পছন্দ করে, সালমান খান একটা মুভি বীর, সেটার শুটিং কিন্তু আপনার গ্রিনিচে হয়েছে। আপনি লর্ড অফ দ্য রিংস এর, যেমন ক্রিস হ্যামসওয়ার্থের সবাই অনেক ফ্যান থাকে, লর্ড অফ দ্য রিংস এর আপনি যদি ডার্ক লর্ড বলে একটা সিকুয়েল আছে, সেটা শুটিং কিন্তু আপনার লাস্টের মানমাইটা গ্রিনিচে হয়েছে। বিউটিফুল প্লেস, ইটস আ ভেরি ভেরি বিউটিফুল ক্যাম্পাস, একটা রাজকীয় ক্যাম্পাস, মানে পড়লে মনে হবে আপনি রাজা হইতে যাচ্ছেন। এবং গ্রিনিচে কিন্তু একটা খুব মজার জিনিস আছে, গ্রিনিচে 90% স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন রেট। এবং গ্রিনিচে যারা গ্র্যাজুয়েট করে তারা নিজেদের ভাই ব্রাদারকে গিয়ে বলে গ্রিনিচে গিয়ে পড়তে চাও। বাট গ্রিনিচ একটু স্ট্রিক্ট, অ্যাটেন্ডেন্স নিয়ে ওরা কোনো ধরনের নেগোসিয়েশন করতে পছন্দ করে না, রেজাল্ট নিয়ে করে। বাংলাদেশ থেকে অলরেডি অনেক স্টুডেন্ট পড়ে এবং স্কলার জোন থেকে একটা গুড অ্যামাউন্ট অফ গ্রিনিচে প্রচুর যাচ্ছে স্কলার জোন থেকে, এবং কার্ডিফ মেটেও যাচ্ছে। এবং আমরা যারা আগেও পাঠিয়েছি, স্যাররাও পাঠিয়েছেন কার্ডিফ মেটে। আপনারা কোন কোন ইউনিভার্সিটি রিকমেন্ড করেন বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এই মুহূর্তে? বলবো যে
আপনি তার আগে একটা প্রশ্ন করেছেন স্যার গ্যাপ নিয়ে, যেটা হচ্ছে স্টুডেন্টরা কিরকম গ্যাপের। তো এখন যেটা দেখা যাচ্ছে এইচএসসির পর না অনেক গ্যাপ অনেক স্টুডেন্ট থাকতেছে। আমরা চেষ্টা করবো এটাকে কমায় নিয়ে আসার জন্য, কারণ এখন কেউ 2 বছরের বেশি গ্যাপকে অ্যাকোমোডেট করতেছে না। আপনি হয়তো অফার পাচ্ছেন, বাট এম্বাসি বা ইউকে এমন একটা ইন্টারভিউ প্রশ্ন করে যেটা বুঝাই যাচ্ছে যে স্টুডেন্টকেও ভিসা না দেওয়ার জন্য প্রশ্নটা করছে। তো আপনি সেখানে যদি চিন্তা করেন, ইস্ট লন্ডন একটা ভালো ইউনিভার্সিটি আছে, সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। গ্রিনিচ আছে, আপনি যেটা বললাম, সেখানে আপনি মাস্টার্সদের জন্য ওয়েস্ট মিনিস্টার, সেখানে একটা প্রোগ্রাম আছে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং, ফিনটেক, খুবই চমৎকার একটা প্রোগ্রাম। তারপর আপনি মনে করেন যে কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি, এটা আমার খুব পছন্দের একটা ইউনিভার্সিটি, যেটা আপনি আপনাকে অলরেডি বললাম, যেটা আমি অলরেডি একটা ROI পেয়েছি আমার নিজের কাউন্সিলর হিসাবে। আপনি তারপরে অ্যাপ্লাই করতে পারেন, ধরেন লন্ডন সাউথ ব্যাংক আছে, আপনি মিডলসেক্স ইউনিভার্সিটি আছে, আপনি গ্লাসগো ক্যালেডোনিয়ান আছে। গ্লাসগো ইজ আ ভেরি গুড প্লেস, ভেরি গুড প্লেস। স্কটল্যান্ডে কিন্তু অনেক অপরচুনিটি আছে, ফেমাস প্লেস ফর বাংলাদেশি বাংলা, এবং আস্তে আস্তে স্টুডেন্টরা যাচ্ছে কিন্তু গ্লাসগো এবং এডিনবার্গ, আরেকটা আছে এডিনবার্গ নেপিয়ার ইউনিভার্সিটি, ভেরি গুড। এইগুলিতে যেটা হচ্ছে আমরা অনেকেই জানি না, এডিনবার্গ শহরের জব অপরচুনিটি অনেক বেশি। অনেকে মনে করে গ্লাসগোতে মনে হয় জব নেই বা স্কটল্যান্ড মনে জব নেই, অনেক পার্ট টাইম জব আছে, সেখানে স্টুডেন্টরা করছে। আমার সবখানেই আছে অপরচুনিটি, কিন্তু কোথাও মানে অভাব নাই। বাট একটা স্টুডেন্টের উচিত যেই কান্ট্রিতেই যাচ্ছে না কেন, যে সিটিতে যাচ্ছে না কেন, ও যাতে ওইটার ব্যাপারে একটু শিওর হয়ে থাকে এবং রিসার্চ করে। আমি আপনি তো কাউন্সেলিং করে বলে দিচ্ছি, বাট ও যদি নিজে রিসার্চ না করে, ও যদি না জানে যে কার্ডিফ শহর আফটার লন্ডন এনি সিটি দ্যাট স্টেজ অ্যাওয়েক টিল 7 PM ইন দ্য মর্নিং, সেটা ও জানলো না, আমি বললাম, ও বিশ্বাস করলো, কিন্তু ও গিয়ে দেখলো আসলে 4টা বন্ধ খোলা থাকে। তাহলে তো ওর সাথে রং, তো ওরও তো একটু রিসার্চ থেকে রিসার্চ করা উচিত। যে প্রতিষ্ঠান থেকে বলুক, আমি বলি যে সাবজেক্ট সিলেকশনের ব্যাপারে, ইউনিভার্সিটি সিলেকশন নিয়ে, ইউনিভার্সিটিতে ঢুকে, ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে, এখন তো খুব ইজি অ্যাক্সেস, এরিয়া ম্যাপ আছে, এরিয়াতে ঢুকে, প্লাস হচ্ছে ওই এরিয়াতে কি কি সুযোগ সুবিধা আছে, জব কিভাবে আছে, সবগুলো যদি স্টুডেন্ট একটু রিসার্চ করে, যে সাবজেক্টে পড়তে যাচ্ছে ওখানে কি কি মডিউল পড়াচ্ছে। আপনি জানেন যে এগুলা ইউকেএস ক্লিয়ারিং করার ক্ষেত্রে এটা খুবই কমন কোশ্চেন, যে তুমি যে মডিউলে পড়তে যাচ্ছে অ্যাটলিস্ট 2-3টা মডিউলের নাম বলো, তাহলে স্টুডেন্টের জন্য লাইফটা আসলে অনেক ইজিয়ার হয়, কনফিডেন্স লেভেল আসলে অনেক ভালো থাকে। আবার ধরেন ইন্টারভিউতে স্টুডেন্টকে জিজ্ঞেস করে যে র্যাঙ্কিং, যেমন আপনি বলেন যে র্যাঙ্কিং অনেক ইউনিভার্সিটি আছে, ইউকেতে কিন্তু প্রচুর ধরনের র্যাঙ্কিং আছে, টাইমস র্যাঙ্কিং, সানডে টাইমস র্যাঙ্কিং, দেন হচ্ছে কিউএস র্যাঙ্কিং, ওরা সব ধরনের। বাট মেইনলি ইউকেতে যেটা টিচারদের থেকে বা ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ থেকে জেনেছি, do not go for the university ranking only, go for the subject ranking. এমনও কিছু টপ ইউনিভার্সিটি আছে যাদের সাবজেক্ট র্যাঙ্কিং নিচে আর একটা নর্মাল ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং উপরে, সেটা ডিপেন্ড করে। সোয়াস লন্ডনে ইন্টারন্যাশনাল IR যেটা ইন্টারন্যাশনাল রিলেশন টপ 4, কিন্তু সোয়াস লন্ডন ইজ আ ভেরি গুড ইউনিভার্সিটি, বাট হয়তো বা ও ইম্পিরিয়াল কলেজ না, বাট কিন্তু দেখেন ওর IR প্রোগ্রামটা ওয়ার্ল্ডের মধ্যে এবং ইউকের মধ্যে বেস্টের মধ্যে। সো কেন আপনি এটা যাবেন না? সো এই যে রিসার্চটা কোর্স ওয়াইজ, প্রোগ্রাম ওয়াইজ, ইউনিভার্সিটি ওয়াইজ, আবার আরেকটা দেখেন লোকেশন ওয়াইজও কিন্তু র্যাঙ্কিং থাকে, যে কোনটা ইউকের সেফেস্ট সিটি, কোনটা ইউকের মনে করেন করাপ্টেড সিটি। আপনি এবার দেখে যাবেন যে আমি বলে দিলাম আনএমপ্লয়মেন্ট রেট কোথায় কম, কোথায় পার্ট টাইম জবের অ্যাভেলেবিলিটি অনেক বেশি, টুরিস্ট স্পট, মানে যেখানে টুরিস্ট যায় সেখানে কিন্তু পার্ট টাইম জবের অনেক বেশি থাকে। সো আপনার এইগুলি তো মেপে দেখতে হবে, জেনে জানতে হবে। এখন আপনি একটা কবি সাহিত্যিক লোক, আপনি চান, বড় হয়েছেন সিলেটে, পাহাড় আপনার পছন্দ, তাহলে আপনি বেঙ্গল যান, ওইখানে গিয়ে পাহাড়ের মধ্যে আপনি কবিতার একসাথে পাহাড় এবং সমুদ্র দুইটা দেখবেন। আপনি মনে করেন ঢাকার মতন শহরে বড় হয়েছেন, বনানী গুলশানে থাকছেন, আপনার দরকার ভাইব্রেন্ট সিটি, আপনি লন্ডন যান, বাট ইউ হ্যাভ টু মেক শিওর যে ইউ নো এভরি, মানে আপনার বাজেট আছে কিনা এবং আপনি রিসার্চটা ভালোভাবে করছেন কিনা, সেটা একটু স্টুডেন্টদের, এটা যেটা আমরা দেখি স্টুডেন্টরা ইদানিং করতে চান, আমরা রিকোয়েস্ট করবো স্টুডেন্টদেরকে যাতে এটা ওরা বেশি বেশি করে করে। ইউকেতে সেশন কখন, একটা স্টুডেন্ট কখন শুরু করতে হয়, ডেডলাইন কখন, ইউকেতে কখন অ্যাপ্লিকেশন করার জন্য বেস্ট টাইম? ইউকেতে ব্যাচেলার কোর্স কিন্তু জানুয়ারিতে খুবই কম, মেতে আমরা যেটাকে বাংলা ভাষা বলি জোড়াতালি কিছু কোর্স থাকে, ফাউন্ডেশন এবং ইন্টারন্যাশনাল ইয়ার 1, সেটাও জানুয়ারিতে থাকে। মেইন সেশন সেপ্টেম্বর সবসময়, এবং সেপ্টেম্বর ধরার জন্য এখনের যে ট্রেন্ড, আপনি যেহেতু 2026কে তুলে ধরেছেন স্যার, এখনের যে ট্রেন্ড অনুযায়ী আমি বলবো 4 মাস আগের থেকে গিয়ার আপ হওয়া উচিত। কারণ একাডেমিক ডকুমেন্ট গুছানো, SOP পারফেক্টলি দেখা, কারণ SOP ইজ নাও আ গেম চেঞ্জার। কারণ এখন ইউনিভার্সিটি কিন্তু ডকুমেন্ট দেখেই অফার দেয় না, অনেক দিন ধরে অফার আটকায় রাখে। কারণটা কি, ইউনিভার্সিটি ডিপলি অ্যাসেস করে যে সার্টিফিকেট কি সত্য, ওর SOPর সাথে কি ওর কোর্স মডিউল যায়, ও কি জাস্ট বলে দিল আই লাভ দিস ইউনিভার্সিটি, ওকে আদৌ লাভ করে কিনা। সো ওরা ডিপলি অ্যাসেস করে। তো এই অ্যাসেসের জায়গাটা কোথায়, ওরা কি সার্টিফিকেট করবে না, SOPটা ওরা থরলি পড়ে।
ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি বলবো, এবং ফান্ড রেডি করা স্যার, 28 ডেজের যে ফান্ড, অনেক সময় আমি আপনাদের থেকে শুনছি বা কাউন্সিলরদের থেকে বা অন্য দেখছি, ভাই স্টুডেন্ট তো এখন আসছে অ্যাপ্লাই করবে, ফান্ড তো রাখে নেই। সো ফান্ড সে রাখবে, অফারটা পেয়ে গেল ধরেন এক সপ্তাহে, টিউশনও দিয়ে দিলেন পরের সপ্তাহে, সব ডান, কিন্তু ফান্ড না। আপনি যদি ফান্ডই রেডি না হয়, আমরা ক্যাশ কীভাবে অ্যাপ্লাই করবো? আমরা ক্যাশ শিল্ডে যেখানে ওদের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য শুরুটা করা হয়, কনফার্ম অফ অ্যাকসেপ্টেন্স অফ স্টাডিজ যেটা আমরা বলি, সেটা পাওয়ার জন্য যেটা করতে হয় সেগুলি আমরা কীভাবে করবো যদি আমরা ফান্ডই রেডি না থাকে? তখন তো ডিলেটা হয়ে যায়। আর এখন আমরা দেখছি ডিলে হলে ভিসা আসতেও কিন্তু অনেক সময় টাইমও লাগতেছে। যদি লাস্ট এনরোলমেন্ট ডেট স্টুডেন্টদের না পায় তখন কিন্তু উইথড্র করতে হচ্ছে। তো এটা একটা স্টুডেন্টের জন্য কিন্তু একটা রেড মার্ক। সো আমরা এই জায়গাটায় বলবো যে অ্যাটলিস্ট 4 মান্থস আর্লিয়ার। সো যেহেতু এটা সেপ্টেম্বর ইনটেক নিয়ে আমরা করছি, আমি বলবো যে এখন থেকেই, মে মাস থেকেই স্টুডেন্ট যাতে আর দেরি না করে, সব কিছু যাতে এখনই করা শুরু করে দেয়। আপনি জানেন যে বাংলাদেশি স্টুডেন্টের জন্য ইউকে ডেফিনেটলি বেস্ট ডেস্টিনেশন, বাট আমি সবসময় বলি যে আমাদের এখন আসলে আমাদের এআই যুগে চলে আসছি, রিসার্চ করা অনেক ইজি হয়ে গেছে, এবং প্রত্যেকটা স্টুডেন্টের জন্য তার নিজস্ব একটা এরিয়া আছে যে এরিয়াতে সে আসলে পড়তে চায়। বাট স্টিল স্টুডেন্টকে আমরা বলি এটা একটা ইনভেস্টমেন্ট, এডুকেশন একটা অনেক বড় ইনভেস্টমেন্ট, কারণ রেস্ট অফ দ্য লাইফ সে এটার উপরেই তার রিটার্নটা ব্যাক করবে। এখন বাংলাদেশে যদি কোনো স্টুডেন্ট ব্যাক করতে চায়, হুইচ ইজ গুড, আমরা রিসার্চ করতে বলি যে বাংলাদেশ মার্কেটে কোন কোন সাবজেক্টের ডিমান্ড অনেক বেশি, সেই সব সাবজেক্টে পড়ালেখা করতে। ইভেন ইউকে যারা যাবে তারা হয়তো অনেকে ফিউচার থিঙ্কিং থাকে, ওখানে পিএইচডাব্লিউ ম্যানেজ করা, জব ম্যানেজ করা, অথবা পিআরের জন্য। এখন ইউকে তো স্কিল শর্টেজ প্রোগ্রাম আছে যেগুলোতে আসলে ইউকে গভর্নমেন্ট চায় যে এইসব সাবজেক্ট স্টুডেন্টরা পড়ালেখা করুক, পড়ালেখা করে জব করুক। আপনি যদি এই স্কিল শর্টেজ প্রোগ্রাম নিয়ে বলতেন, বিশেষ করে বিজনেসের স্টুডেন্টরা কী কী স্কিল শর্টেজ প্রোগ্রাম আছে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য কী কী স্কিল শর্টেজ প্রোগ্রাম আছে, আইটি স্টুডেন্টের জন্য কী কী স্কিল শর্টেজ প্রোগ্রাম আছে, কেউ যদি লতে পড়তে চায় তার অপরচুনিটি কীভাবে সে ক্রিয়েট করতে পারে, কেউ যদি হেলথ সেক্টরে পড়তে চায়, লাইক এমবিবিএস কমপ্লিট করছে, আপনি বলতে পারলেন ওখানে যে পরবর্তীতে প্লাব দিবে, অথবা সে ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে পারবে কিনা, অথবা কোন সাবজেক্টে পড়া, অনেকে এমপিআইসে পড়তে চায়, ওখানে তাদের জন্য কি কি অপরচুনিটি আছে, যদি আপনাকে এটা একটু ক্লিয়ার করতেন। জি অবশ্যই, থ্যাংক ইউ। সো বেসিকলি যদি আপনি চিন্তা করেন যে আমি যদি আগে প্রথমে বলি বাংলাদেশের ডিমান্ড কিসে আছে, তো একটা স্টুডেন্ট যখন বাইরে যায় সে আগুলি চিন্তা করে যে ওই দেশের ডিমান্ড কি আছে। আমরা আগে ওই দেশের যেটা বললাম স্কিল শর্টেজ, সেটা আমি বলবো অবশ্যই বিজনেসের ক্ষেত্রে বিজনেস অ্যানালাইটিক্স যে ডিপার্টমেন্ট, যেই সাবজেক্টটা ইজ ভেরি গুড ফর বিজনেস স্টুডেন্ট। আবার ইন্টারন্যাশনাল মার্কেটিং অ্যান্ড অন্টারপ্রিনিয়রশিপ বা স্ট্র্যাটেজিক গ্রোথ, এগুলি বিজনেসে কিছু সাবজেক্ট আছে যেগুলি ডিমান্ড সারা জীবনই থাকবে, সেটা সে যে দেশে কখনো চলে যাক। ধরেন আমি একজন মানে সেক্টরে আছি, কাউন্সিলিং সেক্টরে আছি, সো আমার জন্য অবশ্যই ইন্টারন্যাশনাল মার্কেটিং, ইন্টারন্যাশনাল রিলেশন, এটা একটা চমৎকার সাবজেক্ট। কারণ ইন্টারন্যাশনাল রিলেশন পলিটিক্স ডাজ নট এন্ড যে আপনি শুধু এরকম জব পেন, আপনি ইউএনও জব পেতে পারেন, আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়তেও জব পেতে পারেন, আপনি অনেক জায়গায় জব পেতে পারেন। ইউ ক্যান বি আ লিগাল মানে অ্যান অ্যাডভাইজার টু সামওয়ান, নো প্রবলেম। ইন্টারন্যাশনাল রিলেশন ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি মনে করেন হেলথ কেয়ার রিলেটেড যদি আমি বলি, নার্সিং, যেটা ইউকেতে প্রচুর দরকার, কারণ ইউকেতে বৃদ্ধ মানে সংখ্যাটা বাড়তেছে, ওদের ওল্ড যে কেয়ার যেখানে আছে বা ওদের যে নার্সিং এর ডিমান্ড সারা ওয়ার্ল্ড ওয়াইড, রাইট? মানে এমন ডিমান্ড যেটা হচ্ছে ডাক্তারের ভিজিট কম, ডাক্তারের দোকানে কম যায়, নার্সকে তাড়াতাড়ি খুঁজে। সো ইউকেতে নার্সিং ইজ আ ভেরি ভেরি ডিমান্ডেবল প্রোগ্রাম। MPH, any doctor who has an MBBS, they can do MPH and so they will have a course, very better life after coming to MPH Bangladesh. কি IELTS mandatory না? MPH এ IELTS mandatory, আগে তো লাগতো না। যে কিছু কিছু ইউনিভার্সিটিতে এখনো লাগে না, বাট দেখেন ওই যে আমি যেটা বললাম স্যার, IELTS will give you the asset. আপনি যখন MBBS করবেন, ধরেন ফর এক্সাম্পল স্যার একটা স্টুডেন্ট সিচুয়েশন বলি যে সে MBBS করতে গেল, সে MBBS করার পর একটা পার্ট টাইম জবে যাবে, এবং তাকে প্রথম বলছে যে দরজায় লেখা ভ্যাকেন্সি, তো সে ওয়েবসাইটে গিয়ে দেখলো IELTS এর একটা পার্ট আছে, যেখানে নট ম্যান্ডেটরি বাট পার্ট তো আছে। তার মানে কি আমি যদি এটা দিতাম তাহলে আমার জবের চান্সেসটা হাই হয়ে যেত। আপনি এমওআই দিলে ওকে বুঝবে যে মই দিয়ে ও কই উঠবে, সেটা তো বুঝবে না। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে, আর বাঙালি একটা টেনেন্সি থাকে মই দিয়ে উঠাই দিয়ে মইটা টান দিয়ে দেওয়ার, তো আমি কখনো এটা পছন্দ করি না। আমি বলবো যে IELTS দিয়ে যাওয়াটা অবশ্যই বেটার। MPH তাও যেহেতু MBBS পড়াশোনাটা পুরাটাই ইংলিশ থরলি হয়, MPH স্টুডেন্টরা, তারপরে MBBS স্টুডেন্টরা MPH কিছু কিছু জায়গায় ইংলিশে মানে MY দিয়ে যেতে পারে। আপনি আইটি সেক্টর যেটা আমাকে বললেন, এটা একটা সারা, এটা মনে হয় কয়দিন পর অনেকে চাকরি খেয়ে দেবে, কারণ ওয়ার্ল্ড ইজ নাও ইন AI, ডাটা সেন্ট্রিক অ্যান্ড সাইবার সিকিউরিটি। আমি একটা বানাবো, ওইটাকে প্রতিরোধ করার জন্য কি আমি সিকিউরিটি বানাবো, এবং ওইটাকে যে আমি বানাইছি আমি এটা ডাটাটা কোথা থেকে পাইছি যে এই জিনিসটা ডিমান্ড আছে। সো দিস 3 প্রোগ্রামস, আইটি যেটা ডাটা সায়েন্স,
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড সাইবার Fintech সিকিউরিটি also, right? অ্যান্ড ফিনটেক হচ্ছে বিজনেস এবং টেকনোলজির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট Best সাবজেক্ট। subject. একটা স্টুডেন্ট সে যদি টার্গেট করে যে সে বিকাশের মতো কোথাও জয়েন করবে, নগদের মতো কোথাও জয়েন করবে, বা বাংলাদেশ ব্যাংকে কোথাও টপে জয়েন, ওয়ার্ল্ড ব্যাংক যেখানেই করুক, তাকে কেড়ে নিবে। কারণ ফিনটেক ইজ আ কোর্স ওয়ার ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালাইটিক্স ইন্টিগ্রেট উইথ ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং। এই কোর্সটা কিন্তু খুবই fantastic ডিমান্ডিং, খুবই subject. ডিমান্ডিং। এবং অবশ্যই এখন আমরা আসি বাংলাদেশের, আরেকটু যদি অ্যাড করি, সরি, সেটা হচ্ছে লজিস্টিক অ্যান্ড সাপ্লাই। Logistic has a very good demand in Bangladesh and in entire Rest of the world. Rest of the world. কারণ freight and cargo, আপনার বিজনেসে যে বাইং হাউস, মার্চেন্ডাইজিং, দিস উইল কিপ অন হ্যাভিং। কারণ এটা একটা এমন বিজনেস যেটা কখনোই থামান না, যেটা আপনি এআই দিয়েও পারবেন না। তো সেই ক্ষেত্রে লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইজ আ ভেরি গুড সাবজেক্ট অ্যাজ ওয়েল। আর আপনি বললেন যে ডক্টরদের ক্ষেত্রে প্লাব এবং যে পরীক্ষাগুলি, সেগুলোর জন্য কিন্তু আমাদের কিছু রেজিস্ট্রেশন বাংলাদেশের থেকে BMS থেকে করে যেতে হয়। করে যাওয়ার পর ওইটা স্টুডেন্টরা নিজেরা অ্যাপ্লাই করে, বা আপনারাও হেল্প করতে পারেন। সেই কোর্সগুলো কিন্তু শর্ট টার্ম কোর্স হয়, সেগুলো লং টার্ম সচরাচর কোর্স হয় না। সো একাডেমিক্যালি আমরা সবসময় বলি MPH এ যাওয়ার জন্য, যদি ডক্টর থাকে বা ডেন্টিস্ট্রি নিয়েও যদি কেউ পড়ে, সেও কিন্তু MPH এ যেতে পারবে স্যার। এবং এখন যদি আমরা বলি বাংলাদেশে আসার পর, দিস অল হ্যাভ ডিমান্ড। কারণ বাংলাদেশ এখন বুঝতেছে যে পৃথিবীর সাথে কম্পিট করার জন্য এই সাবজেক্টগুলি এখন আমার দরকার। যেন আপনি সাস্টে দেখেন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং আছে, সেটা আগে বাংলাদেশে কখনো ছিল না। কারণটা কি? এটা ডিমান্ড বাড়তেছে। আপনার এমন সাবজেক্ট নিয়ে এখন পড়তে হবে যে সাবজেক্ট মানে কমন না। ইউ ক্যানট বি আ কমনার যে আগের জীবনের মতন আপনার মেজর কি মার্কেটিং, আপনার মেজর কি HRM। আরে HRM এর তো আরও পার্ট আছে, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট আছে, HRM এর আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে, আপনার আরও কোনো ডিপার্টমেন্ট, তারপরে মার্কেটিংয়ে ধরেন ইন্টারন্যাশনাল মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড কমার্শিয়াল, অনেক ডিপার্টমেন্ট আছে। কেন শুধু আমি একটা মার্কেটিং করব? সো একটু কোর সাবজেক্টে পড়াটা সবসময় সবখানে ডিমান্ডেবল। স্টুডেন্টের ক্ষেত্রে আমরা সবসময় একটা কাউন্সিলিং করি, আমরা স্টুডেন্টকে বলি যে ইউকে তোমার জন্য বেস্ট ডেস্টিনেশন। কারণ আমরা তুলনামূলক এখন আমরা বলি ইজি টু গেট দ্য ভিসা, বেস্ট এডুকেশন, রিসার্চ বেসড এডুকেশন, র্যাঙ্কড ইউনিভার্সিটি পাচ্ছে কম্পেয়ার টু এনি আদার্স কান্ট্রি। পরবর্তীতে যদি সাবজেক্ট ভালো সিলেকশন থাকে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড আছে, যে সাবজেক্টের ডিমান্ড আছে ইউকেতে, কানাডাতে, ইউএসএতে, অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে, সে যদি চায় পরবর্তীতে ওখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ওখানে 2 বছর থেকে 3 বছরের একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে ডিরেক্ট পিআর অ্যাপ্লাই করে দিতে পারে কানাডাতে, ইউকেতে। কারণ তারা সবচেয়ে বেশি ভ্যালু করে হচ্ছে ইউকের ডিগ্রি। আমরা সবসময় বলি যে নিউজিল্যান্ডের কথা বলেন, যে কোনো ডেস্টিনেশনের কথা বলেন, দেয়ার ভ্যালু ইউকের ডিগ্রি। এই জন্য স্টুডেন্টের জন্য আসলে এখনো পর্যন্ত আমরা দেখি, যদি ডেটা দেখি, বাংলাদেশ থেকে মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু ইউকেই ফার্স্ট চয়েস থাকে তাদের জন্য। অবশ্যই অবশ্যই। বাংলাদেশি স্টুডেন্ট বাইরে যাওয়ার কথা একবার যদি চিন্তা হয়, অথবা আমাদের কাছে প্রথমে ফোন দেয়, অথবা আমাদের কাছে আসে, অথবা ইউনিভার্সিটি সার্চ ইঞ্জিনে যে দেখবেন গুগল সার্চ দেয়, সবার প্রথমে একটা ওয়ার্ড কমনলি আসে স্কলারশিপ। এখন ইউকেতে জানেন আপনি বিভিন্ন টাইপসের স্কলারশিপ দেয়, এবং স্কলারশিপ স্টুডেন্টদের জন্য ফাইন্যান্সিয়াল বার্ডেনটা রিডিউস করে। আমরাও চাই স্টুডেন্টদেরকে সহযোগিতা করতে, যেমন ইউনিভার্সিটি স্কলারশিপ আছে, তার এরিয়া স্কলারশিপ আছে, বিভিন্ন শেপনিং স্কলারশিপ আছে। আপনি যদি এটা নিয়ে একটি স্কলারশিপ কীভাবে স্টুডেন্টরা পেতে পারে এবং কী কী টাইপসের স্কলারশিপ সাধারণত অ্যাভেলেবেল পাওয়া যায়। সো স্কলারশিপের যখন আমরা কথা বলি, তাহলে আমি আপনাকে কিন্তু শুধু বলছিলাম যে 4 মাস আগে থেকে অ্যাপ্লাই করতে হবে যদি কেউ যেতে চায় সেটা। আর স্কলারশিপ যদি পেতে হয়, তাহলে আমি বলবো যে তার 6 থেকে 8 মাস আগে থেকে প্রিপারেশন নেওয়া উচিত। কারণ সেভেনিং এর কিন্তু আপনার ডেট, আর্লি বার্ড স্কলারশিপ, সেভেনিং এর ডেট থাকে। সেই ডেটের মধ্যে যদি আপনি অ্যাপ্লাই না করেন, ওই ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লাই না করেন, তাহলে তো আপনি স্কলারশিপটা পাচ্ছেন না। আপনি এখন এসে এপ্রিল মাসে বা মে মাসে অ্যাপ্লাই করেন আর বলছেন সেভেনিং দিতে, সেটা তো ডেডলাইন দেখতে থাকতে হবে। সেকেন্ড, আপনার যেটা হচ্ছে মেরিট বেস স্কলারশিপ, কিছু ইউনিভার্সিটি স্কলারশিপে থাকে মেরিট বেস স্কলারশিপ, একাডেমিক স্কলারশিপ, অটোমেটিক স্কলারশিপ, আর যেটা আপনি মাত্র বলেন আর্লি বার্ড স্কলারশিপ। আপনি যত আর্লি আসবেন, আর্লি পেমেন্ট করবেন, আর্লি অফার অ্যাকসেপ্টেন্স করবেন, আপনার তত আপনি কিছু ডিসকাউন্ট পাবেন। তো আপনার যদি 500 পাউন্ডও ডিসকাউন্ট কেউ দেয়, সো ইটস আ হিউজ অ্যামাউন্ট অফ মানি। তার সাথে যদি আপনি আরও 2.5 থেকে 4,000 স্কলারশিপ পান, তাহলে কি আপনার 4,500, ইটস আ ভেরি বাল্ক অ্যামাউন্ট অফ মানি ইউ আর গেটিং অ্যাজ আ স্কলারশিপ। সো সেই ক্ষেত্রে আবার ধরেন কিছু স্কলারশিপ আছে, ডেভেলপমেন্ট সলিউশন স্কলারশিপ, নটিংহ্যামের যেটা আছে, আপনি ওমেন ইন স্টেম, এটা একটা স্কলারশিপ আছে। সো দেয়ার আর প্রিটি মাচ several types of scholarship, Commonwealth, British Council, great scholarship, but সেটার জন্য আপনার অ্যাপ্লাই করতে হবে ভেরি আর্লি। তো ফর দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু গো টু সেপ্টেম্বর, আমি বলবো যে আগের বছর অক্টোবর থেকে আপনার প্রিপারেশনটা নেওয়া উচিত, যদি আপনি ওই স্কলারশিপগুলিকে টার্গেট করেন। আর যদি বলেন যে না আমি ইউনিভার্সিটি স্কলারশিপ টার্গেট করতে চাই, তাহলে আমি বলবো তাও সেক্ষেত্রে 4 মাস আগে থেকে যেটা আমার বলা সেইভাবে অ্যাপ্লাইটা করে, কারণ ইউনিভার্সিটি তো প্রচুর অ্যাপ্লিকেশন হচ্ছে।
So to win that early bird, to win that seat for 2,500 or 4,000, you have to come early. যেমন দেখেন গ্রিনিচের কথা একটু এখানে নিয়ে আসি, 27শে মার্চ ছিল ওদের একটা স্কলারশিপের অফার, যেখানে 7,000 পাওয়া 7,500 বা 7,000 মতন, সেখানে হচ্ছে আপনার 3.5, 2 করে এরকম স্কলারশিপ দেবে। 27 মার্চের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছে, এখন যারা মার্চের পরে অ্যাপ্লিকেশন করেছে তাদেরটা এখনও গ্রিনিচ জানায়, কিন্তু হয়তো বা তারা সেই অপরচুনিটি আর পেলো না যে আন্ডারগ্রেডের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের স্কলারশিপ। তো সেই ক্ষেত্রে যেটা হয়, যত আর্লি অ্যাপ্লাই করবেন অপরচুনিটি উইল কাম টু ইউর হ্যান্ড তত আর্লি। আর স্কলারশিপের জন্য সিজিপিএ cannot be a normal CGPA. You cannot ask for scholarship. আমি সবসময় আমার একটা মেন্টর থেকে শিখেছিলাম যে স্কলার অ্যান্ড শিপ দুইটাই কিন্তু আলাদা। সো জাহাজে ওঠার জন্য, শিপ মানে আমরা বুঝি জাহাজ, জাহাজে ওঠার জন্য স্কলার নামের একটা টিকিট থাকতে হবে। আর স্কলার টিকিটটা থাকার জন্য আমি বলবো একাডেমিকলি স্ট্রং, IELTS ভেরি স্ট্রং। আপনি যদি ECA এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকেন, যখন রাসেল গ্রুপটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাহলে ইট হ্যাজ টু বি ভেরি স্ট্রং। ডিবেট করেছেন, খেলাধুলায় অনেক পারদর্শী, সার্টিফিকেট কালেক্ট করেন অ্যান্ড ইউজ ইট ফর ইউর অ্যাপ্লিকেশন। তারপর আপনি মনে করেন যে SOP, যেটা আমরা শুরুতেই বলছি, SOP আপনি কেন এই ইউনিভার্সিটিটাকে চুজ করেন, এটাকে পুরো বুঝাইতে হবে যে আই এম ইন লাভ উইথ ইউর ইউনিভার্সিটি, দের ইজ নো আদার ইউনিভার্সিটি কম্পেয়ার টু, মানে প্রথম ভালোবাসা এটাকেই বুঝাতে হবে, তাহলে সে আপনাকে অ্যাকসেপ্ট করতে পারে। বাট আপনি যদি বুঝান যে আই চুজ লন্ডন অ্যান্ড ইউর ইউনিভার্সিটি বিকজ অফ লামসাম, এইটা কখনোই একটা স্টুডেন্টকে স্ট্রং কন্টেন্ডার বানায় না। কারণ আপনি যখনই রিসার্চ করবেন, আপনি তো যেমন আমরা বললাম শুরুতে ওয়াই স্টাডি ইন ইউকে, তো আমি বলতে পারি ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন, শর্টার কোর্স লেন্থ, বাট এই যে একটা ওয়ার্ড যেটা আমি বললাম যে স্ট্রিট স্মার্ট, এইটা তো যেমন কি, এটা আমি একটু রিসার্চ করে আসতে দেখে যে আপনাকে কমিউনিকেশনে ওরা স্ট্রং করে দেয়, যেখানে আপনি রাস্তায় বের হলে আপনার মনে হবে আয় সমস্যা কি, আই ক্যান উইন এনি সিচুয়েশন। সো এই জিনিসগুলি স্টুডেন্টের রিসার্চ করতে এবং মডিউল অনুযায়ী যে আমি নর্থ সাউথে ব্যাচেলার ইন কম্পিউটার সায়েন্স আছে, বাট আমি তোমার ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এই মডিউলটা নর্থ সাউথে নাই, এবং এই মডিউল আমার পছন্দ ওয়েলস শহরে কারণে তোমার আছে, বা আমার পছন্দ লন্ডনে কারণে তোমার আছে। সো আপনার তো ওই স্পেসিফিক রিজনটা বলতে হবে। যে আবার স্কলারশিপের জন্য কিছু আলাদা লেটারও লাগে, রেকমেন্ডেশনও লাগে, আবার আলাদা কভার লেটার লাগে, CV লাগে। সো ইউনিভার্সিটি ভ্যারি করে, একটা নিজস্ব অ্যাপ্লিকেশন পোর্টাল থাকে। তো সেটার জন্য প্রথম করণীয় আর্লি ASAP বিফোর দ্য ডেডলাইন, অফার আসার সাথে সাথে, যাতে ডান বাম না করে যে আচ্ছা কালকে করব, পরশু করব, কারণ স্কলারশিপের টাইম চলে যাবে। সো অ্যাকসেপ্ট দ্য অফার রাইট হবে। অফার আসার পর, অ্যাকসেপ্ট করার পর, তখন কিছু পোর্টাল থাকে স্কলারশিপের, যে তুমি কোন ধরনের স্কলারশিপ চাও, সেই স্কলারশিপের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো। তখন ওই স্কলারশিপগুলিতে সে গিয়ে অ্যাপ্লাই করবে। কিন্তু সে যদি অফারই অ্যাকসেপ্ট না করে আর বললো দেখি স্কলারশিপ পেলে যাব, সেটা কিন্তু হয় না। আর যেগুলি অটোমেটিক স্কলারশিপ আছে ইউনিভার্সিটি, সেগুলো তো এমনি দিয়ে দিচ্ছে, সেগুলি নিয়ে তার আপনার অ্যাডমিশন হলেই ওরা 1,000 2,000 দিয়ে দিচ্ছে। বাট মেরিট বেসের জন্য 4,000 6,000 বা 10,000-এর জন্য ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট মেরিট। যেমন নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটি আছে, তারা কিন্তু 50% থেকে 70%ও দেয়। আমার স্টুডেন্ট 16 সালে 50%ও পেয়েছিল। সো এটা ডিপেন্ড করে যে আপনি কতটুক একাডেমিক্যালি সাউন্ড। আমরা স্টুডেন্টদেরকে বলি আসলে স্কলারশিপ পাওয়ার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আর্লি অ্যাপ্লিকেশন করা। আমরা জানেন স্কলারশিপে কিন্তু অনেক সময় লিখে দেয় আর্লি বার্ড স্কলারশিপ। আপনি যদি আর্লি অ্যাপ্লাই করেন, স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। স্কলার জোন ইজ এ প্লেস ফর দ্য স্কলারশিপ স্কলার্স স্টুডেন্ট। স্কলার জোন আমরা নামটা এইভাবে দিয়েছিলাম যে আমাদের এখানে স্কলারশিপ নিয়ে যারা আসলে যেতে চায়, ওই মেরিটোরিয়াস যাদের আছে তারা আমাদের কাছে আসুক, যাদের একাডেমিক্যালি খুবই ভালো, ল্যাঙ্গুয়েজ 6.5 আছে, নো ব্যান লেস দেন 6, যারা আসলে গ্যাপটা খুবই কম, যারা আসলে রানিং কিছু করতেছে এবং যাদের আসলে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি আছে, ইজ এ প্লেস অফ ফর দেম অনলি। আমরা এই ক্ষেত্রে একটা জিনিস দেখতে চাচ্ছি যে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করতেছি। এখন একটা স্টুডেন্ট আমাদের কাছে আসার পরে সে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য সে যেতে চাচ্ছে, তার ইউনিভার্সিটি অ্যাডমিশন রিকোয়ারমেন্টটা কি, সে কিভাবে ইউক্যাসটা ক্লিয়ার করতে পারবে। ইউক্যাসে একটা ইন্টারভিউর বিষয় আছে, আপনি জানেন ওখানে ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্স চার্জ, যেটা আপনার ISS ফি যেটা আমরা বলি, ISS চার্জ যেটা বলি, এটা কত হইতে পারে। স্টুডেন্টের একটা প্রাইমারি ডিপোজিট লাগে, আপনারা জানেন যে অফার লেটার আসার পরে তাদের কন্ডিশনাল অফার ক্লিয়ার করার জন্য একটা প্রাইমারি ডিপোজিট করতে হয়। সাধারণত এটা কত পেমেন্টটা করতে হয়, এবং সে করার পরে ইউনিভার্সিটির টোটাল প্রসিডিওরটা যদি আমরা একটু ক্লিয়ারলি, যদি আমি পুরো A to Z আপনাকে এইভাবে বলি, সো সেক্ষেত্রে যেটা হচ্ছে, প্রথমত একটা অ্যাপ্লিকেশন করার জন্য স্টুডেন্টের সকল ধরনের একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট ওর হাতে রেডি থাকতে হবে, এবং তার সাথে IELTS থাকলে বেটার, সো দ্যাট সে ডিরেক্ট আনকন্ডিশনাল জন্য অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা, অনেক ক্ষেত্রে আনকন্ডিশনাল আসে, যেটা আপনি বলেন ক্যাশ ইন্টারভিউ। সো সেই ক্ষেত্রে এখন আমরা যদি স্টেপ বাই স্টেপ বলি, তাহলে আমার ডকুমেন্ট আগে রেডি হলো, ডকুমেন্ট রেডি হওয়ার পর আমি স্কলার জোনে আসলাম, স্কলার জোনে এসে আমি কোনো কাউন্সিলরকে আমার ডকুমেন্টগুলো
ক্যাটাগরি দিলাম এবং আমি আমার চয়েস অফ ইউনিভার্সিটি এবং কোর্স বলে দিলাম। সেই অনুযায়ী কাউন্সিলর এবং স্টুডেন্ট মিলে রিসার্চ করে ডেডলাইন দেখে তারা অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করার পর ইউ উইল গেট আইদার কল কন্ডিশনাল অফার লেটার অর ইউ কল আনকন্ডিশনাল অফার লেটার। তো সেই ক্ষেত্রে কন্ডিশনাল অফার লেটার লেখা থাকবে, যেমন আপনি দেখছেন, যেটা আমি শুরুতে একদম ফার্স্টে বলছি যে বাংলাদেশের জন্য কমপ্লায়েন্সটা এখন অনেক স্ট্রং হয়ে গেছে। সো অনেক ইউনিভার্সিটি লন্ডনের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি ফুল ডিপোজিট চাচ্ছে ক্যাশের আগে, যে ক্যাশ ইস্যুয়েন্সের জন্য আপনার ফুল ডিপোজিট দিতে হবে। কিছু ইউনিভার্সিটি বলছে ফাইন ফুল না 10,000 দাও, হ্যাঁ, কিছু ইউনিভার্সিটি বলছে 12,000 দাও। আবার ধরেন টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি তারা বলে 2,000 দাও। আমার রাসেল গ্রুপ ওরা 2,000 3,000 কেউ 1,000 বললেও ঠিক আছে। সো এটা আবার যেটা হচ্ছে ডিপেন্ড করে ইউনিভার্সিটি। যদি আপনি ধরেন গ্রিনিচ যদি চিন্তা করি তো এখন হচ্ছে 10,000 আন্ডার গ্রেডের জন্য ফুল। আপনি মনে করেন যদি 9,000 এবং আন্ডার গ্রেডের জন্য ফুল মানে 1 ইয়ার টিউশন ফি। 1 ইয়ার টিউশন ফি। আমরা কিন্তু একটা জিনিস দেখছি, যারা 1 ইয়ার টিউশন ফি ডিপোজিট করে তাদের ভিসা রেশিও কিন্তু অলমোস্ট 100%, কারণ এমবাসি জানে যে সেই ইউনিভার্সিটি চুজ করে আসছে এবং সে যেটা আমাদের ইউনিভার্সিটির একটা সমস্যা থাকে ফাইন্যান্সটা রেডি করে ভেঙে যাবে, সেটাই থাকে না। কারণ আপনি যখন 10,000 পাউন্ড কাউকে দিবেন, ইউ আর নট গোয়িং টু মানে মিস ইউজ দ্য ভিসা, রাইট? সো আমার যখন মিডল সেক্স ওরা ক্যাশ ইস্যুয়েন্সের আগে আপনার ফুল ডিপোজিট চাচ্ছে। সো এখানে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে যে আপনার কোনো ইউনিভার্সিটি বলেছে 50% ডিপোজিট, কোনো ইউনিভার্সিটি বলছে 7,500 ডিপোজিট। সো ইউনিভার্সিটি যেটা চয়েস করবে সেই অনুযায়ী ও ডিপোজিটটা দিল। ডিপোজিট দেওয়ার পর IELTS দিল, ডিপোজিট তাহলে হয় তখন আনকন্ডিশনাল অফার লেটার আসলো, বললো বুক ইয়োর ক্যাশ ইন্টারভিউ। যদি কোনো ইউনিভার্সিটিতে ক্যাশ ইন্টারভিউ থাকে, ক্যাশ ইন্টারভিউ মানে আমরা আবার বোঝাচ্ছি যে কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স অফ স্টাডিজ। অনেক দেশে ধরেন আপনি যদি এটা অস্ট্রেলিয়া বলেন COE, যদি আপনি মনে করেন যে কানাডায় বলেন তাহলে ফাইনাল LOA, USA তে I-20। সো এই ক্যাশ লেটারটা পাওয়ার জন্য, ভিসার জন্য ইউজ করার জন্য আপনার একটা ইন্টারভিউ অনেক ইউনিভার্সিটি, এবং এখন সবাই বলতে পারেন নেওয়া শুরু করবে এবং নিচ্ছে। সো ইন্টারভিউটা মনে করেন আপনি দিলেন, এইটা দুইভাবে হয়, আইদার এটা তিনভাবে হয়। আইদার এটা টেলিফোনিক ইন্টারভিউ হবে, বা এটা AI বেসড একটা কোনো ধরনের পোর্টাল থাকবে, ধরেন এনরোলি ক্যাশশিল বলে একটা পোর্টাল আছে, সেখানে AI বেসড ইন্টারভিউ হতে পারে, বা এনরোলি ক্যাশশিলের মধ্যে কোনো হিউম্যান ইন্টারফারেন্স থেকেও ইন্টারভিউ হতে, বা আরেকটা আছে ক্যালেন্ডারি, যেখানে ওরা ক্যালেন্ডার বুক করে, কেউ ফ্রি থাকলে সেই ইন্টারভিউটা নিয়ে নেয়। সো প্রশ্নগুলি যেটা হয় এখন, যেটা আমি দেখতে পাচ্ছি রিসেন্ট একটা রিজেকশনের মধ্যে যেটা লেখা, যে দে ওয়ান্ট ভেরি ইন্টেন্সিভ রিসার্চ। আগের ওই 2020, 21, 22 সালের অ্যান্সার দিলে হবে না। আপনার কেন ইউনিভার্সিটি, আপনি বাংলাদেশের ইউনিভার্সিটির সাথে মডিউল কম্পেয়ার করে কি ইউনিভার্সিটি চুজ করেছেন? এই ইউনিভার্সিটি 2টা মডিউল কেন না 4টা মডিউল আপনি দেখেছেন? ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা শুধু QS দেখছেন কেন, টাইমস আর কেন দেখেন নাই? আপনি লন্ডনে গ্রিনিচ চুজ করছেন, বলছেন আপনি সান্ডারল্যান্ড আর লন্ডন মেট চুজ করেন নাই, কারণ ওরা বাংলাদেশও বন্ধ করেছে আর ইউনিভার্সিটি র্যাঙ্কিং এত ভালো না। তাহলে কেন রয়্যাল হলোউইকে আপনি রিসার্চ করেন নাই? তাহলে আপনার ওই জায়গায় বুঝাইতে হবে যে আমার বাজেট অনুযায়ী আই থিঙ্ক গ্রিনিচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট র্যাঙ্কিং দ্যাট আই ক্যান অ্যাফোর্ড. I believe Royal Holloway is good, but according to my affordability and my capacity and academic requirement, and also the love for the university, due to this reason, Greenwich is best for me. So you have to have a common sense থেকে আপনার অ্যান্সার দিতে হবে। ওই মুখস্থ বিদ্যা বলে এখন ইন্টারভিউ হচ্ছে। যেমন আমার স্টুডেন্টকে ডিরেক্ট বলছে, তুমি সান্ডারল্যান্ড অ্যান্ড সাউথ ওয়েস্ট বলছো চুজ করছো, কেন আরো 2টা ইউনিভার্সিটি চুজ করো নাই? তুমি বলছো কানাডা এবং USA চুজ করছো, বা চুজ করে বলছো কানাডার পড়াশোনা 4 বছরের, UK পড়াশোনা 3 বছরের, USA 4 বছরের, UK 3 বছরের, তাই চুজ করছো। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড চুজ করো নাই কেন? সো ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি একটা অ্যান্সার বলে দিলেন, আর ওরা এটা নিয়ে নেবে না। আপনার বলতে হবে যে আমার নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া পছন্দ হয় না, এই কারণে। যদি ধরেন আমাকে যদি জিজ্ঞেস করো, তাহলে আমি তখন এখন এভাবে বলতাম যে, যেটা শুরুতে বলছি যে এটা কনস্টিটিউশনাল মোনার্কি, অলরেডি ইউকের আন্ডারে এই 2টা দেশ, তা আমি যার আন্ডারে তার কাছেই ডিরেক্ট যাই। সো তার মানে কি, এটা তো স্টুডেন্ট রিসার্চ করে না, ও তো জানে না যে কনস্টিটিউশনাল মোনার্কি কি। সো এই জায়গাটার মধ্যে স্টুডেন্টদের রিসার্চটা করলে স্টুডেন্টদের ভিসা আউটকামটা ভালো আসবে। এবং ক্যাশ ইন্টারভিউ দিল, পাস করলো, ক্যাশে প্রশ্ন করলো ওয়াই UK, আবার ওই একই কথা, শর্ট স্টাডি, ইট উইল নট হ্যাপেন। ইউ হ্যাভ টু সে পাশের স্টুডেন্টও যেটা বলে নাই, বা ওরা তো সারাদিন স্যার না হলে 1000 লাখের অ্যান্সার শুনে, এবং শুরুতে সবার অ্যান্সার একই থাকে, আই লাভ UK, রাইট? সো বাট ইউ হ্যাভ টু নো ওয়াই ইউ লাভ UK. ইউকের কিউজিন ভাল লাগে, ইউকের খাবার ভাল লাগে, ইউকের কোন একটা ট্রেন তোমার খুব পছন্দ, ইউকের কোন একটা কালচার, ইউকের কোন একটা DJ নাইট হয় যেটা তুমি কখনো মানে যাই মানে সবসময় কল্পনা করছো যাবা, মানে আপনি বলেন না, আপনাকে তো সমস্যা নাই, বাট আপনি যে রিসার্চ করছেন, যে যেমন ধরেন আমি ছোটবেলায় একটা রিসার্চ, আমি জানি না এটা ট্রু কিনা, শাহরুখ খান 31st নাইট খুব পছন্দ করে স্পেন্ড করতে লন্ডনে,
তো এটা এখন কেউ বলতে পারে যে আমি শাহরুখ খানের অনেক বড় ফ্যান, আমি এটা রিসার্চ করছি, আমারও মন চাইছে যে কি লন্ডনে করে, আমিও সেটা ভাইব। তার মানে কি আপনি তো রিসার্চ করছেন, রাইট? সো ইউ আর সেইং সামথিং যেটা পাশের স্টুডেন্ট বলে নাই বা আরেকটা স্টুডেন্ট বলে নাই। ইউ হ্যাভ টু সে সামথিং আউট অফ দ্য বক্স। আপনি খাবার এটা লাইক করেন, তাহলে রেস্টুরেন্টের নাম কি? বেসিক্যালি ইউনিভার্সিটিগুলো দেখতে চাই সে রিসার্চ করে। তো ওই যদি এটা করে থাকে তাহলে স্যার ক্যাশ শিল্ডে ইন্টারভিউ দেওয়ার পর তার ক্যাশ এসে পড়লো। ক্যাশ আসার পরই, আচ্ছা ক্যাশ আসার জন্য কিন্তু আমাদের 28 দিনের ফান্ডটাও লাগতেছে। এখন আমি আসি একটু ফান্ড নিয়ে কথা বলতে। আগে আমরা টাকা দিলেই কিন্তু হয়ে যায় 28 দিনের ম্যাচুরিটি, বাট এখন কিন্তু সেটা হচ্ছে না। অনেকেই বাংলাদেশে প্র্যাকটিস আছে যে এফডিআর দেখায়, বাট এখন কিন্তু ক্যাশের মধ্যে লেখা দেয় যে এফডিআর দেখাইলে হবে না, এফডিআর স্টেটমেন্ট লেখা থাকতে হবে যে দিস এফডিআর ইজ আন্ডার নো লোন। বাংলাদেশে একটা প্র্যাকটিস আছে যে আমরা এটা ব্যাংক সাপোর্ট নিয়ে দেখাই, দিস উইল নট হ্যাপেন। আপনার কারণ ম্যানেজার থেকে আপনি সাপোর্ট দিচ্ছেন, সে তো এটা লিখতে পারবে না দিস ইজ আন্ডার নো লোন, কারণ আপনি তো লোন নিয়ে এফডিটা দিচ্ছেন। সো ইউ হ্যাভ টু হ্যাভ আ প্রপার জেনুইন ব্যাংক। ব্যাংক থাকলে হয় না বাবার সোর্স অফ ফান্ড হচ্ছে বসে যে আচ্ছা 40 লাখ দেখাচ্ছ, কোনো সমস্যা নাই, তো বাবার ইনকাম কত, সোর্সটা কি, টাকাটা আসলো কোথা থেকে? অনেক সময় আমার একটা কাউন্সিলিং থাকে যেটা আমি স্টুডেন্টকে বলি বা বাবা মারা পছন্দ করে না। আমি বলি স্টুডেন্টের অ্যাকাউন্ট যদি স্টুডেন্টের বয়স 18 উপরে হয়, ওর নামে একটা সেভিংস খুলে ও যাতে আপনার টাকাটা ওর নামে রাখা হয়। রাখা হওয়ার পরে কি অবশ্যই তখনও জিজ্ঞেস করবে সোর্স অফ ইনকাম কি, তখন বাবা একটা টোকেন অফ গিফট হিসাবে একটা লেটার লিখে দিবে যে আমি ওর বাবা অমুক তারিখে এই টাকাটা ওর অ্যাকাউন্টে ডিপোজিট করছি তার ফার্দার পড়াশোনার জন্য, আমার একটা ব্যবসা আছে, আমার ইনকাম আছে, সিম্পল। বাট আপনি যদি মনে করেন বাবাকে স্পন্সর মাকে, তাহলে দেখেন এখানে অনেকগুলি স্টেপ আছে স্যার। বার্থ সার্টিফিকেটে, পাসপোর্টে, এইচএসসি সার্টিফিকেটে কোথাও বাবার নামে ভুল থাকা যাবে না এবং অ্যাকাউন্টেও নাম ঠিক থাকতে হবে। সেই সব কিছু মেনটেন করে দেন আপনি মনে করেন ইউকেভিআই থেকে যদি ক্যাশ পেয়ে গেলেন, ক্যাশটা পেয়ে যাওয়ার পর আমরা ভিসা অ্যাপ্লাই করবো। ভিসার ফি 524 ছিল, এখন 558-তে চলে গেছে। সো ভিসা ফি আপনার দিতে হচ্ছে আইএইচএস ফি, যেটা আপনি প্রশ্ন করেছেন, পার ইয়ার 776 পাউন্ড। মাস্টার্সের জন্য 1 ইয়ার দিতে হয়, এটা কি মাস্টার্সের জন্য 1 ইয়ার? আন্ডারগ্রেড হোয়াট অ্যাবাউট আন্ডারগ্রেড স্টুডেন্ট? আন্ডারগ্রেড 3 বছরের দিয়ে দিতে হয়, তার সাথে আরো একটা অর্ধেক ফি দিতে হয়। মাস্টার্সের জন্য 1 বছর এবং অর্ধেক দিতে হয়। সো এটা ক্যালকুলেশন যখন আপনি করেন তখন আইএইচএস সহ বিডিটিতে একটা ক্যালকুলেশন এসে পড়ে। জন্য একটু টাফ জব আন্ডারগ্রেড স্টুডেন্টের জন্য, কারণ একবারে 3 বছরের আইএইচএস ফি দিতে হচ্ছে। 3 বছর আইএইচএস দিলে স্যার হেলথ ইন্স্যুরেন্স ইজ কভারড। আপনার যখনই চোখে ব্যথা হলো না, দাঁত পড়ে গেল না, আপনার জ্বর উঠলো, 3 বছরের মধ্যে উনি প্যাকড, আপনি ওকে ডাক্তার দেখবে। এবং ইউকে কিন্তু এই একটা বেটার জিনিস, আপনি ইউএস এবং কানাডা থেকে ওদের সোশ্যালি ভেরি সিকিউর। সো ওদের ডক্টর কিন্তু আপনাকে দেখতে বাধ্য, আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না। ইউ পেড আইএইচএস, গো টু দ্য ডক্টর, শো ইউর কার্ড অ্যান্ড ইউ ক্যান মান্থলি হেলথ চেকআপ করতে পারবেন। আবার দেখেন 3 বছর আইএইচএস দিলে আপনি কিন্তু 20 আওয়ার্স ওয়ার্ক পারমিট পাচ্ছেন, কারণ এটা জয়েন্ট ক্যাশ। জয়েন্ট ক্যাশ ছাড়া আপনি যদি সিঙ্গেল ক্যাশে যান, অনেক ফাউন্ডেশন প্রোগ্রামে আছে 10 আওয়ার্স ওয়ার্ক পারমিটও দেয় না। সো আপনি এই অপরচুনিটিটা কেন নষ্ট? দেখেন কোনো বিজনেসের একটা টার্ম আছে, আমি যেহেতু ফাইন্যান্স মেজর, যে ইউ হ্যাভ টু টেক বিগ রিস্ক টু গেইন বিগ। সো আপনি পার্ট টাইম জব করার জন্য পাগল হয়ে আছেন, বা আপনি জানেন যে ইউকেতে পার্ট টাইম জবের ভ্যালু ভালো, কিন্তু আপনি মনে করেন 3 বছর আইএইচএস দিবেন না। এখন আপনি মনে করেন জয়েন্ট ক্যাশে সিঙ্গেল ক্যাশে গেলেন, সেটাতে তো 10 আওয়ার্স ওয়ার্ক পারমিট নাও থাকতে পারে, বা সেই পাথওয়ে প্রোভাইডারটা আপনাকে 10 আওয়ার্স ওয়ার্ক পারমিট নাও দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কেন এই ভুলটা করবেন? আপনি জয়েন্ট ক্যাশ গেলে আপনি পার্ট টাইমটা ইজিলি করতে পারেন, 20 আওয়ার্স পার উইক ওরা ডিউরিং ক্লাসেস করতে পারে, আর ভ্যাকেশনে ফুল টাইম করতে পারে। আমি একটু পার্ট টাইম জবের বিষয়টা নিয়ে আসবো। স্টুডেন্টরা জানেন যে বাংলাদেশি স্টুডেন্টরা বাইরে পড়তে গেলে বাংলাদেশে তারা হয়তো কোনো জব করে না, বাবা মা টাকা দেয়, হয়তো মফস্বল থেকে আসে, কোনো একটা ফ্ল্যাট বাসায় ভাড়া নিয়ে থাকে, অথবা মেসে থাকে, অথবা হোস্টেলে থাকে, অথবা রিলেটিভসের বাসায় থাকে, ইউনিভার্সিটিতে যে পড়ালেখা করে, বাসার কুকটাও বুয়া করে দেয়। দে আর লিভ লাইক এ কিং হিয়ার, রাইট? বাট যখনই তারা বাইরের দেশে চলে যায়, দ্য ফ্যামিলি মে বি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট অ্যান্ড ভেরি গুড, বাট দে আর থিঙ্কিং অ্যাবাউট দেয়ার ইজ এনি পার্ট টাইম জব, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি কান্ট্রিতে পার্ট টাইম জব খুঁজে। এখন আমরা স্টুডেন্টের ক্ষেত্রে যেটা জানতে চাই যে ওখানে কি টাইপসের পার্ট টাইম জব স্টুডেন্টরা করে, কত ঘন্টা পার্ট টাইম জব করার সুযোগ আছে, এবং পার্ট টাইম জবগুলা করে স্টুডেন্ট কত টাকা ইনকাম করতে পারে, এটা কি লিভিং কস্ট রিকভারি করতে পারে কিনা, এবং লিভিং কস্ট প্লাস টিউশন ফি রিকভারি করার সুযোগ আছে কিনা? এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন স্যার, এটা আমি প্রায় শুনি, এবং এটা যখন আন্ডারগ্রেডদের জন্য শুনি তখন আমি একটু কষ্ট পাই। কারণ আপনি যেটা বলেন যে জবের অপরচুনিটি, রিটেল শপে জবের অপরচুনিটি আছে, আপনি ওয়্যার হাউসে জবের অপরচুনিটি আছে, রেস্টুরেন্টে জবের অপরচুনিটি আছে, ক্লাবে আছে, বারে আছে। আপনার জব অপরচুনিটি কিন্তু আপনি মনে করেন যে ফুড ডেলিভারিতেও আছে। জব অপরচুনিটি কিন্তু পাওয়াটা
টাফ হবে না যদি ইউ আর স্মার্ট এনাফ। একটা স্টুডেন্ট যদি স্মার্ট থাকে, ও যদি ইংলিশ প্রপারলি বলতে পারে, ও জব ইনশাল্লাহ পাবে। আমি সবসময় স্টুডেন্টকে বলি লাগেজে কাপড় কম নিবা, জ্যাকেট বেশি নিবা, আর সিভি বেশি নিবা, যাতে গিয়ে সিভি দিবা যেখানে ভ্যাকেন্সি দেখবা। সো দে উইল গেট দ্য জব ইভেনচুয়ালি। বাট যেটা হয় যে আপনি বলেন যে লিভিংটা বেয়ার করা যায় কিনা, সেটা কিছু কিছু স্টুডেন্ট অবশ্যই পারে। আমি মানে 100% কখনোই গ্যারান্টি দিব না, কারণ আমি স্টুডেন্টদের এটা ডিপেন্ড করে নিজস্ব ক্যাপাবিলিটির উপরে। কিছু স্টুডেন্ট ধুরন্ধর থাকে, চমৎকার থাকে, তারা তাদের ইনকাম এবং বসকে কীভাবে পটাতে হয় বা কীভাবে রিজনটা নিজের আন্ডারে করতে হয়, কীভাবে প্রমোশন পেতে হয় সে জানে, কারণ তার একটা টার্গেট আছে যে মাসের টাকাও তো বাপ মার থেকে চেতে পারবো না, আমাকে তো পাঠাইছে এত টাকা দিয়ে। সেই ছেলে দেখবেন একটা টাইমে 2 বছর পর সে টিউশন ফিও পে করতে পারতেছে। বাট শুরুতে যখন অনেক বাবা মারা প্রশ্ন বা স্টুডেন্ট যে আন্ডার গ্র্যাডে পার্ট টাইম করে আমি টিউশন ফি দিতে পারবো কিনা, তখন আমার প্রশ্ন একটাই থাকে অ্যান্সার, যে ধরেন বাংলাদেশের টপ প্রাইভেট ইউনিভার্সিটি ইজ নর্থ সাউথ, সবার একটা স্বপ্ন থাকে নর্থ সাউথে পড়া, বাংলাদেশে যদি পড়তে হয়, তাহলে নর্থ সাউথে পড়ে বসুন্ধরা একটা মেস ভাড়া নিয়ে বা ফ্ল্যাট ভাড়া নিয়ে আপনি কি সম্ভব পার্ট টাইম জব করে টিউশন ফিটা দেওয়া? সো যেটা নিজের দেশে সম্ভব না, সো কীভাবে সেটা আন্ডার গ্র্যাডের ক্ষেত্রে বাইরের দেশে সম্ভব? বাইরের দেশে পার্ট টাইম করে আপনি লিভিং কামাতে পারবেন। হ্যাঁ, একটা ক্যালকুলেশন করতে হবে যে যখন 3 মাস ভ্যাকেশন থাকে ফুল টাইম, মানে ইউ ক্যান ওয়ার্ক 3 to 4, 4-5টা জব করেন, তখন আপনি 8 থেকে 9,000 ইসে করেন। আপনি মনে করেন 12 পাউন্ড করে পাচ্ছেন 40 ঘন্টায়, আপনি 9 মাস আপনি আপনার তো মাথায় রাখতে হবে সিজিপি উল্টাপাল্টা হয়ে গেলে এখন হয়তো বাংলাদেশ থেকে বাইরেও করে দিতে পারে, বেরও করে দিতে পারে, কারণ এখন ইউকে কি করবে সেটা বাংলাদেশের জন্য বলে নাই। আবার ধরেন অ্যাটেন্ডেন্সই নেই, আপনি শুধু টাকার পিছিয়ে ছুটতেছেন, সেক্ষেত্রেও বের করে দিতে পারে। আপনার হচ্ছে প্ল্যানিং করে যে আমি বাবা মাকে কথা দিয়েছি যে এই 3 মাস, এই 9 মাস তোমরা আমাকে টিউশন ফি দিয়ে দিচ্ছ, আমি এটা লিভিং টাইম বেয়ার করছি। তাহলে বাকি যে 3 মাস ভ্যাকেশন পিরিয়ড থাকে কি করব? ফুল টাইম জব করে আমি 8 থেকে 9,000 পাউন্ড কামাবো, যেটা দিয়ে আমি সামনের বছরে বাবা মাকে বলতে হবে যে বাবা যাও 50% আমি দিয়ে দিচ্ছি। সো এই প্ল্যানিংটা তো করতে হবে। এই প্ল্যানিংটা না করলে তো আপনি যদি সারাদিন গণহারে পার্ট টাইম খুঁজেন, ক্লাসের কথা নাই, একটা টাইমে দেখুন ভিসাই নাই। আমরা চাইও না বাংলাদেশ থেকে আসলে স্টুডেন্ট ভিসা অ্যাটলিস্ট এই টাইপের স্টুডেন্ট যাক, সে একটা প্ল্যানিং করে যায়, তার ফার্স্ট মোটিভ যেন এডুকেশন হয়। এটা বিনীত রিকোয়েস্ট থাকবে যে আন্ডার গ্র্যাড স্টুডেন্টদেরকে বলবেন না যে পেমেন্ট করে যে নিজের বাজেটটা যেন থাকে, তার 3 বছর পড়ার বাজেটটা যাতে থাকে। বাট স্টুডেন্ট যদি পারে কিছু বাজেট যেন সেভ করতে পারে, এক্সপেন্সগুলো যেন সেভ করতে পারে। বিশেষ করে মাস্টার্স স্টুডেন্ট তো আপনি 1 ইয়ার একটা দিয়েই যাচ্ছেন, সে হয়তো অনেকটুকু পেরে যেতে পারে লিভিংটা। আবার মনে করেন স্যার আরেকটা ব্যাপার আছে, বাংলাদেশে একটা ট্রেন্ড থাকে, আমি যেহেতু ইংলিশে এত ভালো পাই না, ওর সাথে কথা বলবো না, আমি বাঙালি ভাই ব্রাদার খুঁজি, বাট দ্যাট ইজ রং। জব কিন্তু ইংলিশের কাছে, নেটওয়ার্কিংটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার নেটওয়ার্কিং করতে হয়। এবং বিদেশে আমি অনেক সময় ছিলাম, অনেক দেশে গেছি স্যার, বিদেশিরা ইংলিশে ভুল বললে হাসে না। আমরা বাঙালি যখন ও ইংলিশ পারে না কি একটা প্রোনাউন্সিয়েশন, বিদেশিরা কখনোই হাসে না, দে ট্রাই টু অ্যামেন্ড ইট, যে বন্ধু এটা ভুলেছে, তুমি এটা বলো, এটা পরে বলে, সবার সামনেও বলে না। সো উচিত স্টুডেন্টদের এই কনফিডেন্স নিয়ে যাওয়া যে পাশেও সাদা চামড়া হয়েছে, কি হয়েছে, আই উইল টক টু হিম অর হার, বি গুড ফ্রেন্ড। এবং আমাকে বলবো যে ব্রো তোমার এখানে কোথাও চেনা জানা কোনো সাবওয়ে আছে যেখানে আমি জব করতে হবে, বা ম্যাকডোনাল্ডস আছে আমি জব করতে, বা কোথাও চিনো জব করতে হবে, কারণ ওরই তো পুরো এরিয়াটা, এটা তো বিদেশির এরিয়া, এটা তো আপনারা আমার বাংলাদেশ না। আপনি যখনই বাঙালি খুঁজেন, বাঙালি হয়তো আপনাকে $8 জব দিবে, 8 পাউন্ডের জব দিবে, বাট ওকে বলে হয়তো 14 পাউন্ডও পেয়ে যেতে পারেন। তো কেন আপনি ভয়ে বা সংকট থাকবেন যে না বিদেশির সাথে যদি আমি হাই বলি ও হাইসে দিবে? সো এই একটা সংকোচ বোধ থেকে আমাদের দূরে থাকতে হবে। যেমন আমি যখন মালয়েশিয়া গেছিলাম একবার, আমি খুব তাড়াতাড়ি ইংলিশ বলাতে আমাকে বলছে এই ওকে লাস্ট স্টপ, ডোন্ট টক টু ফাস্ট। তো আমিও তখন ওদের কালচার নিছি, ওকে তারপর কি আপনার তো আপনি আমার বাঙালির কাছে যান, বাঙালি কি হ্যাঁ ভাই এটাতে সমস্যা নেই, বাঙালি আমার একটা বিপদ করতে গেছিল। বাট মালয়েশিয়ার কাছে যখন গেছি স্যার, উনি আমাকে পারফেক্ট সলিউশন দিয়ে আমাকে একটা চমৎকার একটা মানে সলিউশন করে দিয়েছে। বাট বাংলাদেশে আমাকে একটা অপদস্থ সিচুয়েশন ফালাই দিচ্ছিল। সো এইটা তো আমার ভয় পেলে হবে না যে আমি বিদেশির কাছে কেন যাব না। ও আপনার লাইফ, কারণ ওর সাথে আপনার কোনো স্বার্থ লেনদেন নাই, ওর দেশের থেকে আপনি বঞ্চ খেতে আসছেন, ও আপনার দেশে আসে না খেতে। ওকে জিজ্ঞেস করেন, ওকে প্রুফ করেন যে আপনি একটা ভালো ছেলে, আপনার ইন্টেনশন ভালো, ওরা অবশ্যই আপনাকে হেল্প করবে। আর বিদেশে একটা কালচার আছে, আমাদের দেশে কি হয় যে স্যার আপনি আমাকে ট্রিট দেন, খাবো। বিদেশিরা যদি খাওয়ান, ওরা তখন চিন্তা করে যে আমাকে খাওয়াইলো কেন, আমি তো আমার খাওয়ার বিল দিতে পারি, ও আমাকে, তার মানে ও আমার সাথে কোনো স্বার্থের জন্য মিশতেছে। সো এই কালচার এগুলো তো বুঝতে হবে, এই টিউনিংটা করতে হবে। টিউনিং করতে হলে স্টুডেন্ট 14 পাউন্ডে এমনও দিন হতে পারে লাস্টের ইয়ার নিজের টাকাতেও পড়তে পারে। আমার স্টুডেন্ট ছিল ডেমন ফোর্ডে, সে নিজের টাকাতে ব্যাচেলার শেষ করছে লাস্টের ইয়ারটা। সো আপনার ওটুক
স্মার্ট হইতে হবে। আমি পিরোজপুর ওই ছেলেটাকে পাঠাইছিলাম, পিরোজপুরের ছেলে কি করতো কি বা স্মার্ট করে, বাট ও ইংলিশ পড়ে, ট্রাস্ট মি, এখন ওকে আমি ফেসবুকে প্রায় অনেক স্টুডেন্টকে দেখাই, আমার স্টুডেন্ট দেখে বলে ভাই ও তো দেখতে পাকিস্তানের মতন হয়ে গেছে। ছেলেটা ফর্সা ছিল বাট ড্রেসিং বা বলতেন ওরকম, এখন ওর মধ্যে একটা অরা হয়ে গেছে যে আমাকে ফোন দিয়ে বলে ভাই টিকিট পাঠাবো নাকি, আসবেন নাকি। সো আপনার তো ওই কালচার সাথে অ্যাডাপ্ট হতে, আপনি সারাদিন বাঙালি খুঁজেন যে আমার বাঙালি ব্রাহ্মণবাড়িয়ার ভাই কোথায়, সিলেটের ভাই কোথায়, ইউ উইল নট ইমপ্রুভ। আমি সবসময় বলি পার্ট টাইম জবের ক্ষেত্রে নেটওয়ার্কিংটা আপনারা জানতে পারলেন যে খুবই গুরুত্বপূর্ণ। নেটওয়ার্কিং ডেভেলপিং এর জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে ভলেন্টিয়ার ওয়ার্ক করা। জি। আপনি যদি মাইন্ড হয় যে আপনি ভলেন্টিয়ারিং মানসিক সাপোর্ট করতে চান, ওখানে বিভিন্ন ভলেন্টিয়ার অর্গানাইজেশন আছে, ক্লাব আছে, সোসাইটি আছে, এগুলো জয়েন করতে হবে। আছে, মসজিদ আছে, নামাজ পড়তে গেলে, বাজারে গেলে, যেগুলো জায়গাতে আসলে গ্যাদারিং গুলা হয়, আপনি যদি ওইসব প্লেসে একবার যান, মানুষ আপনার ফেস পরিচিত রাখবে। আবার স্যার স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, ওই বা স্টুডেন্ট ওয়েলফেয়ার সাপোর্ট সেন্টার আছে, স্যাটিসফাই, ওইখানে গিয়ে বলেন যে আমার একটা পার্ট টাইম দরকার। আপনারা যদি নেটওয়ার্কিং বিল্ড আপ করেন, তখন দেখবেন আপনার পার্ট টাইম আপনি একটা দুইটা না, আপনি দেখেছেন আরো 10 জনকে ম্যানেজ করে দিতে পারছেন। নেটওয়ার্কিং বিল্ড আপ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা জানি, আমরা যারা বিজনেস করি অথবা আমরা যে বাইরের দেশে আপনাদেরকে পাঠাই, সেক্ষেত্রেও দেখেন ইট ইজ অল অ্যাবাউট নেটওয়ার্ক। ইউনিভার্সিটিগুলোর সাথে আমাদের কমিউনিকেশন আছে, এবং ইউনিভার্সিটি রেপদের সাথে আমাদের কমিউনিকেশন আছে, এবং নেটওয়ার্ক দিয়েই কিন্তু আজকে আমরা এই পর্যায়ে আসছি, এবং নেটওয়ার্কের মাধ্যমেই কিন্তু আমরা আপনাদেরকে সাপোর্টটা দিতে পারি, সার্ভিসটা দিতে পারি। এই জন্য আমরা বলবো যে নেটওয়ার্কিংটা বিল্ড আপ করা এবং নিজের কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করা। নেটওয়ার্কিং বিল্ড আপ করার ক্ষেত্রে নিজের যে বিষয়টা থাকে, জড়তা থেকে বের হয়ে আসা এবং নিজের কমিউনিকেশন স্কিলটা বিল্ড আপ করা। অনেকগুলো বিষয় নিয়ে আসলে একটার পর একটা কথা বলে যাচ্ছি। আপনারা জানতে পারতেছেন যে স্টুডেন্টের বার্নিং যে কোশ্চেনটা থাকে, আসলে ভিসা চেকলিস্ট, আমার ভিসা হবে কিনা। কারণ আপনারা জানেন ভিসা ফি একটা অনেক বড় একটা বিষয়, যে একটা স্টুডেন্টের ভিসার কথা বলার আগে আমরা আরেকটা বিষয় থাকে, আমি পড়ালেখাটা শেষ করলাম, শেষ করার পরে পিএইচডাব্লিউটা আমি কতদিন পাবো। কারণ স্টুডেন্টের পিএইচডাব্লিউটা আপনারা জানেন যে নতুন একটা রুলস আসছে, রিডিউস করে দিছে। আমি একটু আগে একটা কথা বলতেছিলাম যে একটা স্টুডেন্ট তো 6 মান্থ পিএইচডাব্লিউ পাক, অথবা 1 ইয়ার পাক, অথবা 18 মান্থ পাক, সে যেদিন থেকে জব পেয়ে যাবে, মানে জব খোঁজার টাইম, কিন্তু পিএইচডাব্লিউ মানে হচ্ছে আপনি জব সার্চিং টাইম, ডিউরেশনটা এটা বলা হয়। আপনি যদি 6 মাসের মধ্যে জব না পান, 1 বছরের মধ্যে জব না পান, আসলে 2 বছরের জন্য আপনার জন্য আসলে রাইট টাইম না। কারণ আপনি যদি সেই পরিমাণ ক্লেভার হন, একটা ভালো ইউনিভার্সিটি থেকে, ভালো সাবজেক্ট থেকে, স্কিল শর্টের সাবজেক্ট থেকে পান, 6 মান্থ ইজ এনাফ একটা ভালো জব পাওয়ার ক্ষেত্রে, হোপফুলি, এবং নট মোর দেন 1 ইয়ার। সেখানে কিন্তু 18 মান্থ টাইম দেওয়া হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে। আপনি যদি এই বিষয়টা একটু এক্সপ্লেন করতেন। পিএইচডাব্লিউ স্যার থ্যাংক ইউ। সো পিএইচডাব্লিউ তো আগে ছিল 2 বছর, এখন হচ্ছে এটা 18 মাস। সো আপনি যেটা অলরেডি বলছেন যে যেটা আমরা আরেকটা যদি আমরা এখানে একটু বাংলা ভাষা এখানে ইসে করি, ওই যে একটা ভাব সম্প্রসারণটা, যে 6 পায় না সে 9ও পাবে না। সো 6 মাস কিন্তু অনেক বড় ডিফারেন্স না। আপনি যেদিন থেকে গ্র্যাজুয়েশন, সেদিন থেকে আপনাকে চান্স দিচ্ছে জব খোঁজার জন্য। এখন এখানে কয়েকটা ব্যাপার, প্রথমে রিসার্চের জায়গাটা আমরা আবার আসি। আপনি অনেক ইউনিভার্সিটি আছে যেগুলি লোকালদের জন্য অনেক ভালো, কিন্তু ইন্টারন্যাশনাল এখানে পড়াটা ভালো না, কারণ ও তো র্যাঙ্কিং বুঝে আসে নাই। সো অ্যাজ এ ইন্টারন্যাশনাল আপনাকে জাজ করবে কি হবে যে কোথা থেকে পড়ছো, তোমাকে যে হায়ার করবো, আমি তো লোকালের জন্য এই ইউনিভার্সিটি, তোমাকে হায়ার করবো, তুমি ইউনিভার্সিটি আসছো এখানে যে রিকোয়ারমেন্ট কম, বাট অ্যাজ এ এমপ্লয়ি তো আমার হয়তো তোমাকে নিতেও না হবে। তো চয়েস অফ ইউনিভার্সিটি, চয়েস অফ প্রোগ্রাম, এটাও কিন্তু ম্যান্ডেটরি, যে আপনি কি পড়তেছেন, ওদের কি স্কিল শর্টের সেটাতে আছে। আপনি নর্মাল বিজনেস ম্যানেজমেন্ট পড়তেছেন একটা নর্মাল ইউনিভার্সিটি থেকে, এবং আপনি চাচ্ছেন যে আপনি টিয়ার 2 ভিসা পাবেন, এটা কিন্তু টাফ। বাট যেটা করতে হবে যে আপনার জব, মানে গ্র্যাজুয়েশন শেষ করার সাথে সাথে আপনার আরেকটা যেটা আপনি চমৎকার কথা বলছেন, নেটওয়ার্কিং। You have to have the network from day you enter the school বা the university. So networking করে আপনার ডিপার্টমেন্ট হেড, ভিসি বা রেজিস্ট্রার, কারো না কারোর সাথে আপনার ভালো সব, কারণ ওদের অ্যালামনাই কিন্তু চাকরি করে। ও যদি আপনাকে, ডিপার্টমেন্ট হেড যদি আপনাকে পছন্দ করে যে না তাসিন ইউ আর আ গুড স্টুডেন্ট, সেই কিন্তু আপনাকে বলবে আচ্ছা ঠিক আছে তুমি HNM এ যাও, সেখানে আমার স্টুডেন্ট আছে, সে এখানে এই পজিশন আছে, ওর কাছে সিভিটা দিয়ে আসো। সো নেটওয়ার্কিং অ্যান্ড রেকমেন্ডেশনও ম্যাটার করে পিএইচডাব্লিউর ক্ষেত্রে। বাট স্টুডেন্টদের যেটা ভয় থাকে যে ভাই 2 বছর থেকে 6 মাস কমাই দিল, আমার কথা এটাই ইমন স্যার, আমি যেটা আপনার সাথে অ্যাগ্রি করি, যে পেলে সে 6 মাসের মধ্যেই পেয়ে যাবে, আর নাহলে সে 2 বছরও পাবেন। এটা ঠিক। 18 মান্থ ইজ এনাফ টাইম, 1 ইয়ার ইজ অলসো এনাফ টাইম, and 2 years is too much. আগে তো 6 মাসই ছিল, যখন ইউকে ব্যাক ইন ডে, যখন ইউকে বাজে অবস্থা, তখন 6 মাস, তখনও তো অনেকে টিয়ার 2 তে পাইছে না। এখন আমার অনেক স্টুডেন্ট আছে যারা পরে টিয়ার 2 পেয়ে গেছে 6 মাসের থেকে না, 3-4 মাসের মাথায়। সো আপনার তো ওই এক্সট্রা এফোর্টটা থাকতে হবে, যে আমি যেটা বললাম নেটওয়ার্কিং করছি, বন্ধু বানাইছি, ডিপার্টমেন্ট হেডের সাথে একটা ভালো সম্পর্ক, তাকে গিয়ে বলছি যে বস স্যার আপনি আমাকে কোথাও রেফার করেন। সো এই জায়গাগুলি তো আপনার থাকতে হবে স্যার।
আমরা এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিসা। আপনি জানেন যে ভিসাটা হচ্ছে স্টুডেন্টের জন্য সবচেয়ে ক্রুশিয়াল, কারণ এখন একটা স্টুডেন্টের যদি আল্লাহ না করুক কোনো কারণে ভিসা না হয়, তার অনেকগুলা টাকা কিন্তু সে যেহেতু টিউশন ফি পাঠাই দিচ্ছে একটা অ্যামাউন্ট, সে যেহেতু আইসিএস ফি পাঠাই দিচ্ছে, এখানে ভিসা ফিটাও কিন্তু এখন অনেকগুলা টাকা, এক্সপ্রেস ভিসা ফি তো করলে আরও অনেকগুলা বেশি এক্সট্রা টাকা দিতে হয়। তো একটা স্টুডেন্ট খুবই কেয়ারফুলি ভিসাটা অ্যাপ্লিকেশন করা উচিত। তো একটা স্টুডেন্ট কি কি ডকুমেন্টস থাকলে সে প্রপারলি ভিসাটা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কোন বিষয়গুলা তাকে জিরো ভিসা রিস্ক জোনে নিয়ে যাবে? সেই ক্ষেত্রে স্যার প্রথমত ভিসার যদি চেকলিস্ট নিয়ে বা ভিসার ডকুমেন্টেশন নিয়ে বলি, সো বাংলাদেশের জন্য যেহেতু এখন কমপ্লায়েন্সটা অনেক স্ট্রং, সো এখন শুরুতে হচ্ছে আপনার একাডেমিক ডকুমেন্ট পারফেক্ট থাকতে হবে। স্টুডেন্টের গ্যাপটা না থাকাটা অনেক বেটার, গ্যাপ থাকলে সেটা একটা প্রপার এক্সপ্লেনেশন জাস্ট দিয়ে দিলাম যে আমি ভর্তি পরীক্ষা দিয়েছি পাই নাই, আইএলটিএস দিয়েছি না, এটা প্রপার জাস্টিফিকেশন থাকতে হবে। থার্ড হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ক্ল্যারিটি থাকতে হবে যে আপনি ব্যাংকে যে টাকাটা রেখেছেন সেটা উৎস কি, সেটা কোথা থেকে এসেছে, ফান্ডটা পার্কিং করা যে পার্কিং করা হয়েছে 28 দিনের জন্য, সেই ফান্ডের উৎসটা কে, সেই ফান্ড দাতাটাকে, সেই দাতা যে তার ফান্ডের সোর্স কি। সো এইগুলির একটা ক্ল্যারিটি থাকতে হবে। স্টুডেন্টের কনফিডেন্ট এবং রিসার্চ করা থাকতে হবে ইউকের ব্যাপারে, কজ ইন্টারভিউ হলে আপনাকে জিজ্ঞেস করবে ওয়াই স্টাডি ইন ইউকে, এই প্রশ্ন থেকে কখনোই মাফ হবে না। এসওপি নিয়ে তাকে সামারাইজটা তার ব্রেনে থাকতে এখন এসওপি আপনি লিখে দিয়েছেন না আমি দিছি, সেটা ওরা জিজ্ঞেস করতে পারে যে তোমার এসওপিতে এটা লেখা, বা প্রশ্ন করতে পারে এসওপি থেকে, কিন্তু সে এসওপি পড়েই নাই, সে জানেই না, সে মনে করেন একটা অ্যান্সার দিয়ে দিল, সেটাও একটা প্রবলেম হতে পারে। আপনার কোন ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করছেন, জানেন যে ইনস্টিটিউশনটা একটু রেড ফ্ল্যাগ জোনে আছে, সো কেনই আমি বারবার, কারণ বাঙালি ট্রেন থাকে কোথায় কম কোথায় কম, এইটা করা যাবে না। এখন যেটা হচ্ছে গুড ইউনিভার্সিটি চয়েস ছাড়া ইউকে ভিআই এখন, বা আপনি যদি ইউকে ভিসা যারা অথরিটি আছে তারা এখন এটাকে ভালো চোখে দেখছে। ওরা তো মনে করছে যে যে স্টুডেন্ট কমে আসতেছে তার মানে সে স্টুডেন্টই না, সে কোনো রকম এসে স্পেন পর্তুগাল কোথাও চলে যাওয়ার জন্য, কোথাও চলে যাও, বা এখানে হয়তো অ্যাসাইলাম ক্লেম করতে পারে। আমি বলি যে আমাদের বড় ভাইরা যারা আগে গেছে তারাই আমাদের জন্য লাইফটা আসলে কঠিন করে দেয়। তো সেই ক্ষেত্রে আপনার ওই ইউনিভার্সিটিগুলি অ্যাভয়েড করতে হবে, ফান্ডটাকে খুব সুন্দরভাবে রাখতে হবে, ইউকে নিয়ে রিসার্চ করতে হবে, কোর্স নিয়ে রিসার্চ করতে হবে ইউনিভার্সিটি, কজ ইউকে ভিআই ইন্টারভিউ হতে পারে। ক্যাশ একটা খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট, সেটাও তো আমরা পেতে হবে, কিন্তু এই ক্যাশ পাওয়ার জন্য তো ইউনিভার্সিটি এখন অনেক ডিপলি অ্যাসেসমেন্ট করে। তার মানে আপনাকে ইউনিভার্সিটিকে এখন পার করতে হবে, আগে ইউনিভার্সিটি পার করা টাফ ছিল না, এখন ইউনিভার্সিটিকে আপনার পার করতে হবে। দেন ক্যাশ পেলেন, ক্যাশের ডকুমেন্ট, যদি বাবা আপনাকে যেটা বললাম ফান্ড করছে আপনার অ্যাকাউন্টে, তাহলে আপনি বাবার থেকে টোকেন অফ গিফট, যেটা আমরা লেটার বলি সে অ্যাপ্রিসিয়েশন বা টোকেন অফ গিফট লেটার, সেটা বাবার থেকে নিয়ে রাখবেন। সেই এবং বাবার ট্রেড লাইসেন্স বা ব্যবসা যদি করে সেটার ডকুমেন্টও ক্যাশে যেতে পারে, নেভার নো, আপনার রেডি থাকতে হবে। এখন বলেন মুদির দোকান ব্যবসা করে হবে না, আপনার ট্রেড লাইসেন্সটা লাগবে, এবং ট্রেড লাইসেন্স থাকলেও হবে না, ক্যাশে নতুন জিনিস আসছে, আপনার বাবার বিজনেসের মানে অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন দেখছে, এখন সবসময় ক্যাশে নিচ্ছেন টাকা, সেটা হবে। তাহলে আপনি যদি আগেই স্কলার জোনে আসেন এবং তাদের থেকে সহায়তা নেন, তাহলে আপনি তো 8 মাস থেকে আসা উচিত। কারণ আপনি বাবাকে বলেন বাবা কখনো ব্যাংকিং করে, তাহলে 6 মাস ধরে ব্যাংক করো, কারণ আমরা কিন্তু এম্বাসি কিছু দেখবো না দেখবো লাস্ট 6 মান্থসের স্টেটমেন্ট দেখে। তাহলে আপনি অ্যাটলিস্ট বলতে পারেন জানুয়ারি থেকে যে ঠিক আছে মে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই বাবার স্টেটমেন্ট তো আছে অলরেডি, তার মানে কি আই হ্যাভ আ সলিড ডকুমেন্টেশন প্রপার না থাকলে এখন ভিসা হওয়াটা খুবই টাফ, এবং জেনুইন হইতে হবে, ফ্রড স্টুডেন্ট হলে হবে না। যারা ভাগার জন্য চিন্তা করছে তাদের জন্য ইউকে আন না। থ্যাংক ইউ সো মাচ। আসলে রাফি ভাই আমরা ডিটেলসে সবকিছু জানলাম, আপনি যদি স্টুডেন্টদের উদ্দেশ্যে এবং স্কলার জন্য নিয়ে যদি কিছু বলতে চান। জি অবশ্যই স্যার, স্টুডেন্টদের একটা চিন্তা থাকে যে ইউকেতে সেটেলমেন্ট নিয়ে একটা কথা থাকে, ইউকেতে সেটেলমেন্ট হয় না বা হওয়া যায় না, সেটা কিন্তু না। ইউকেতে কিন্তু আপনি যেটা চমৎকার রেজাল্ট নিয়ে এবং ভালো এবং ডিমান্ডিং সাবজেক্ট নিয়ে যদি পড়াশোনা করেন, আপনি যদি পিএসডব্লিউ পাওয়ার পর জব পেয়ে যান, জব পেতে গেলে হচ্ছে আপনার কস্ট লাগে, কনফার্মেশন অফ স্পন্সরশিপ, সেটা মানে হচ্ছে আপনি মানে যে কোম্পানির সাথে জব করছেন সে আপনাকে স্পন্সর করছে। সো কস্ট পাওয়ার পর আপনি ওয়ার্ক পারমিটে গেলেন, 5 বছর জব করলেন, আইএলআর অ্যাপ্লাই করতে কিন্তু 5 বছরই চায়। সো 5 বছর থাকার পর আপনি আইএলআরে অ্যাপ্লাই করলেন, আইএলআরে অ্যাপ্লাই করার পর আপনার আইএলআর স্ট্যাটাসটা আসার পর এখন আমাদের দরকার সিটিজেনশিপ। সো ওইখানে একটা পরীক্ষা দিতে হয় লাইফ ইন ইউকে, সেটা 50 পাউন্ডের। আবার হচ্ছে আপনার B1 আইএলটিএস রেজাল্ট থাকতে হয়। আর সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন চেঞ্জেস আসছে, জি, আর সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন ফি হচ্ছে এখন যেটা একটু বাড়ছে 1605 পাউন্ড। সো এগুলি দিয়ে তো আপনার তো একটা প্রসেস আছে, আপনি গ্র্যাজুয়েশন, দ্যাটস মিন देयर ইজ অপরচুনিটি, এবং অনেক স্টুডেন্টই কিন্তু টিয়ার 2 যারা আছে তারা আইএলআর চলে যাবে। সো আইএলআর মানে কি ইনডিফিনিট লিভ টু রিমেইন, আমাকে ওরা পারমিশন দিচ্ছে, এখানে ভিসা পারপাস লাগবে না। আমার আই হ্যাভ অ্যাপিল টু দ্য ইউকে গভর্নমেন্ট দ্যাট আই হ্যাভ দ্য রাইট টু স্টে। কেন?
আমি তো ট্যাক্স দিচ্ছি, আমাকে যে স্পন্সর করতে আমার সে আমার জিএসটি সব কিছু দিয়ে দিত, মানে আমার ট্যাক্স পেইং মেম্বার। সো কেন তুমি আমাকে চাকরি, এবং স্কিল্ড ওয়াইজ অনুযায়ী কিন্তু একটা বেতনের একটা র্যাঙ্কিং আছে, যে আপনি এই বেতন পেলে আপনি জন্য বিজনেস নিয়ে পড়ছেন তাহলে এত বেতন পেতে হবে, নার্সিং এর এটা তো আমার দরকারি স্টুডেন্ট, মানে আমার দরকারি স্কিল, তুমি কম পেলেও চলবে। বাট তোমার আমাদের মেইন যেটা সেটা হচ্ছে কস্ট, কনফার্মেশন অফ স্পন্সরশিপ, যেমন ক্যাশ আমরা বলি ঠিক এভাবে কস্ট পেতে হয়, যেটাকে আপনি ওয়ার্ক পারমিটে নিয়ে যাবেন। ওয়ার্ক পারমিটে যেটা 10 বছরের সেটা এখন 5 বছরের আইলার নিয়ে আসছে। আবার আমি যেটা সকালবেলা দেখলাম, ইফ আই এম নট রং, আই নিড টু রিসার্চ মোর, বাট 5 ইয়ার্স নিয়ে আসছে আজকে ইউকে ওয়েবসাইটে, যে 5 বছর আইলার স্ট্যাটাস, মানে ওয়ার্ক পারমিট স্ট্যাটাস থাকার পর আপনি আইএলআর অ্যাপ্লাই করতে পারবেন। আর আইএলআর স্ট্যাটাস 5 বছর থাকতে হয়, তাহলে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। সো আমি বলবো যে স্কলার জোন এবং স্টুডেন্টদেরকে যে এর চেয়ে ভালো জায়গা কোথায় নেই, যেটা আমি বলছি যে স্কলার হতে হবে শিপ ওঠার জন্য। তো স্কলার হওয়ার জন্য স্কলার জোন আপনাকে বলে দিবে যে কীভাবে স্কলার হতে পারেন, কি কি দিক নির্দেশনা ওরা আপনাকে আপনার ভিসা সাকসেস পাওয়ার জন্য, অ্যাডমিশন পাওয়ার জন্য লাগবে, সেগুলি তারা গাইড করবে। এবং ওনারা সকলেই, এবং ইমান স্যার নিজে, উনি অনেক বছর ধরে স্কলার জোন বাংলাদেশে স্টুডেন্ট পাঠাচ্ছে, প্রচুর হাজার হাজার স্টুডেন্ট 15 ইয়ার্স ধরে পাঠাচ্ছে, এবং অনেক অনেক স্টুডেন্ট আমার মানে আই থিঙ্ক মোর দেন 5 to 10,000 স্টুডেন্ট পাঠাইছে। এবং আই থিঙ্ক ওনাদের যে কাউন্সিলারগুলি আছে, দে আর ভেরি ভেরি মাচ হাইলি ইকুইপড উইথ নলেজ অ্যান্ড আইডিয়াস, অ্যান্ড দে উইল গাইড ইউ প্রপারলি অ্যান্ড ইথিক্যালি। এইটা কিন্তু বাংলাদেশে খুব মিসিং, যেখানে আমি স্কলারজনকে রেখে যে ইথিক্যাল কাউন্সিলিং। আপনি আসলেন, লন্ডন লাগবে কমে, আমি আপনাকে একটা বাজে ইউনিভার্সিটি সেল করে কেন দিব? তার মানে কি আমি কিন্তু ইথিক্যাল না। বাট আমার কথা হচ্ছে যে আমি আমার রাইট যেটা আমি বলে যাব যে ভাইয়া তোমার প্রোফাইল অনুযায়ী তুমি এখানে গেলে সার্ভাইভ করতে পারবা। সে যদি আপনার থেকে নাও যায়, বাট আপনি তো নিজের থেকে জানেন যে আপনি সহি, যে আপনি ইথিক্যাল কাউন্সিলিং, ইথিক্যাল কাউন্সিলিংটা স্কলার জোনে পাবেন। কারণ ওনারা আপনাকে ইউনিভার্সিটি নিজের মতন করে দিয়ে দিবে না, ওদের সব ইউনিভার্সিটি আছে, বাট দে গাইড ইউ অ্যাকর্ডিং টু ইউর ক্যাপাবিলিটি অ্যান্ড অ্যাকর্ডিং টু ইউর একাডেমিক রিকোয়ারমেন্ট, আইএলটিএস এবং ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি। ভাইয়া আমি বারবার সবাইকে রিকোয়েস্ট করছি, ফাইন্যান্স ইজ নাও ভেরি ইম্পর্টেন্ট থিং ফর ইউকে ভিসা। আপনি আগে ওই বলতো, আমরাই বলছি 28 দিনের জন্য ব্যাংক রাখেন, খুলেন চলে যান, এখন সেটা হচ্ছে না। চেষ্টা করবেন এফডিআর এ আর যেতে না, কারণ ওই লেখাটা আসে না, নো মানে দিস ফান্ড ইজ এগেন্স্ট নো লোন, এটা খুব টাফ এটা আনা। সো সেভিংসে রাখলে ইটস ইজি, সেভিংসে ফান্ডটা থাকলে, স্টুডেন্টের অ্যাকাউন্টে ফান্ড থাকলে সেক্ষেত্রেও প্যারা নাই। বাবা মাও রাখতে পারে, কিন্তু বাবা মা দেখতে হবে যে অ্যাকাউন্টের নাম, সার্টিফিকেটের নাম, পাসপোর্টের নাম ছেলের সাথে সবখানে মিলে কিনা। আর যদি না মিলে সেক্ষেত্রে এফিডেভিট চেয়ে বসে, সো এটা আবার লেন্দি একটা প্রসেস। তো সেই ক্ষেত্রে এবং সোর্স অফ ফান্ডটা যাতে স্যার রেডি থাকে, এইটা একটু আপনারা স্টুডেন্টদেরকে শুরু থেকেই বলবেন যে সোর্স অফ ফান্ড না থাকলে আমরা আপনাদেরকে প্রসেস করতে পারবো না। আর এখন ইউকে যেটা হচ্ছে স্যার, ইউকে স্টুডেন্ট নিবে সারা জীবন নিয়ে আসছে, কখনোই এমন না ইউকে নেয় নাই, বাট ইউকে এখন জেনুইন স্টুডেন্ট নিবে, যে পড়াশোনা করছে, যে পড়াশোনা পারে তাকেই নিবে। এবং যেটা আমরা ট্রেন্ড দেখতেছি, যে যাদেরই একটু 3 বছরের বেশি গ্যাপ হয়ে যায়, তাদের একটা ইন্টারভিউ ডেকে ওরা এমন প্রশ্ন করে যাতে তাদেরকে ওরা না চায়, কারণ ওরা মনে করে একটা স্টুডেন্ট 3 বছরই পরে নেই, তো স্টুডেন্ট কিভাবে হয়, মানে হোয়াট হি ইজ লুকিং ফর, এত বছর পর তার ইউকে কেন, তার 3 বছর, হ্যাঁ এখন হইতে পারে তার যক্ষা হয়েছে, তার পক্স হয়েছে, তার কিছু একটা, তখন সেটা মানা যায়, ডেফিনেট এক্সপ্লেনেশন থাকতে পারে। আমি 3 বছর জাস্ট কি একটা এক্সপ্লেনেশন থাকে, নাথিং টু ডু, ন্যাশনালে পড়ছি, ন্যাশনালের সার্টিফিকেট নাই, ক্লাস করি নাই। তো এইগুলি কিন্তু আমাদের এখন অ্যাভয়েড করতে হবে। সো আপনার স্কলার জোনে আসেন, দে উইল গিভ ইউ 100% গাইডলাইন অফ হাউ অ্যান্ড how to survive, get the successful visa in the UK. থ্যাংক ইউ সো মাচ রাফি ভাই, আসলে কষ্ট করে আজকে আমাদের পডকাস্টে জয়েন করার জন্য, এবং অনেক ভ্যালুয়েবল ইনফরমেশনগুলো স্টুডেন্টদেরকে দিলেন। হোপফুলি আমরা যেটা চেয়েছি যে একটা স্টুডেন্ট যেন আজকে টুডের পডকাস্টের পরে যেন তার খুবই ভালো নলেজ হয়ে যায়। আমরা আরেকদিন আরেকটা নিয়ে টপিক নিয়ে কথা বলবো, মাস্টার্স ইন ইউকে। আজকে আমরা ডিটেলসটা নিয়ে কথা বলছি, যেটা রাফি ভাই আসলে বারবার বলার চেষ্টা করতেছিল। আপনারা দেখতে পেলেন যে ইউকে স্টুডেন্ট নিবে, আজ থেকে 20 বছর আগেও নিছে, 30 বছর আগেও নিছে, আজকের থেকে 20 বছর পরেও নিবে, কিন্তু ইউকে নাও টাইমে চায় বোনাফাইড স্টুডেন্ট, যে স্টুডেন্ট ট্রুলি এডুকেশনের জন্য ইউকেতে যাবে, যার একাডেমিক্যালি যে খুবই সাউন্ড
রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবে, যার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবে। আন্ডার গ্রেডে গ্যাপ নট মোর দেন 1 ইয়ার হলে খুবই ভালো, 2 ইয়ার পর্যন্ত তারা অ্যাকসেপ্ট করে, বাট উইথ জেনুইন এক্সপ্লেনেশন। ফাইন্যান্সিয়ালি সে যেন সাফিসিয়েন্ট থাকে, তার যেটা ফান্ড লাগবে, টিউশন ফি, তার লিভিং কস্ট, এবং স্টুডেন্ট ইন্টেনশন হইতে হবে সে জেনুইনলি ওখানে যে পড়ালেখা করবে, এবং সে নিজে নিজে যেন রিসার্চ করে যে আমি কেন ইউনিভার্সিটিতে যাচ্ছি, কেন এই সাবজেক্টে যাচ্ছি, এই সাবজেক্টে পড়ালেখা করে আমার ফিউচার প্ল্যান কি, ওই সাবজেক্টে মডিউলে কি কি আছে, ওই সাবজেক্টে পড়ালেখা করলে আমি বাংলাদেশে এসে কি করব, বাংলাদেশে আমার অপরচুনিটি আছে কিনা। অল টুগেদার দেখেন ইউকেতে কিন্তু আগে যেসব অপরচুনিটি ছিল এখনো সেসব অপরচুনিটি আছে। আপনি পার্ট টাইম জবের কথা বলেন আছে, আপনি স্কলারশিপের কথা বলেন যে আছে, আপনি ওখানে পিএইচডাব্লিউর কথা বলেন আছে, ওখানে যদি আপনি লং টাইম থাকতে চান, ওখানে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য চান, অপরচুনিটি কিন্তু অল ওপেন, বাট কোয়ালিটি ইনক্রিজ হয়েছে। নট অনলি ইউকে, আপনি যদি সারা ওয়ার্ল্ডের কথা চিন্তা করেন, এখন বাংলাদেশের কথাও চিন্তা করেন, বাংলাদেশে একটা ছোট্ট অ্যামাউন্ট অফ স্টুডেন্ট কিন্তু বাংলাদেশ থেকে বাইরে যেত। আমরা এখন দেখি একজন ভিলেজে থাকে, একজন ইউনিয়ন পর্যায়ে, সেও চিন্তা করে আমি ইউকেতে পড়তে যাবো, সেও চিন্তা করে আমি অস্ট্রেলিয়াতে পড়তে যাবো। তার মানে মার্কেটটা কিন্তু অনেক বড় হয়েছে, প্রচুর কোয়ালিফাইড স্টুডেন্ট কিন্তু বাইরে যাচ্ছে, সারা ওয়ার্ল্ড থেকে এই মোবিলিটিটা কিন্তু অনেক বেড়ে গেছে। বাট ইউনিভার্সিটিগুলো কি চায় দেখেন, ইউনিভার্সিটিগুলো একটা র্যাঙ্কিং বিষয় আছে, ইউনিভার্সিটিগুলো র্যাঙ্কিং ধরে রাখার জন্য কিন্তু তাদের একটা অ্যামাউন্ট অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিতে হয়, ইন্টারন্যাশনাল কালচার মিক্সড করার জন্য। কিন্তু সেই ক্ষেত্রে যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেওয়ার পরে তারা যদি দেখা যায় ইউনিভার্সিটিতে না পড়ে চলে যায়, ইউনিভার্সিটি থেকে পাস করতে না পারে, তখন কিন্তু তাদের জন্য এটা একটা ক্ষতি হয়, তাদের র্যাঙ্কিংটা ডাউন হয়ে যায়, এবং তাদের পরবর্তীতে তাদের কিন্তু ওই ডিপার্টমেন্ট কন্টিনিউ করাটাও তাদের জন্য অনেক টাফ হয়ে যায়। এই জন্য ইউনিভার্সিটি চায় বাংলাদেশ থেকে অনেক অনেক স্টুডেন্ট যাক, বাট জেনুইন স্টুডেন্ট যাক। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যাদের এই ইন্টেনশন আছে, আমি যে কথাগুলো বললাম, রাফি ভাই এতক্ষণ ধরে যে কথাগুলো বলার চেষ্টা করলো, তারাই শুধু স্কলার জোনে আসুন। আমরা ডেফিনেটলি কোনো সার্ভিস চার্জ নেয় না ভিসার পরে। আমরা গত 6 মান্থ আগে স্টুডেন্টকে সুযোগ দিয়েছিলাম, আমাদের এখান থেকে যারা গেছে অনেক স্টুডেন্টকে আমরা এয়ার টিকিট ফ্রি দিয়েছি, এয়ার টিকিটের যে অ্যামাউন্টটা ছিল তাদেরকে আমরা ফ্রি দিয়েছি। আমরা চেষ্টা করি যে স্টুডেন্টকে স্কলারশিপ ম্যানেজমেন্ট করে দিতে। সেক্ষেত্রে আমরা একটাই রিকোয়েস্ট করবো, আর্লি অ্যাপ্লিকেশনগুলো করার জন্য আমরা যেন খুব ভালোভাবে ওয়ার্কটা করতে পারি। ইউকাস ইন্টারভিউ আপনারা যেটা জানলেন, আমাদের ডেডিকেটেড এমপ্লয় আছে যারা শুধু ইউকে নিয়ে কাজ করে। আমরা আপনাদেরকে টোটাল রিসার্চ টাইমে কী ধরনের কোশ্চেন আসে, কী ধরনের ইন্টারভিউ হয়, আমাদের অফিসে আসবেন, এসে বারবার রিসার্চ করবেন, এবং আমরাও আপনাদেরকে ভিডিও ইন্টারভিউ নিয়ে কিন্তু আমরা আপনাদেরকে রেডি করি। ইউকে ভিয়া ইন্টারভিউ ক্ষেত্রেও কিন্তু আমরা একই কাজ করি। আমরা যেটা চাই, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, শুধু কনসালটেন্টের উপরে ডিপেন্ডেন্ট হবেন না, এটা আপনার জন্য এখন বুমেরাং হবে। আগে এটা ঠিক ছিল, আসলাম ভাই আমি যাব, আমি একটা কনসালটেন্টকে আমি রেসপন্সিবিলিটি দিয়ে দিচ্ছি, সে আমাকে ভিসা করে পাঠিয়ে দেবে, কারণ আমি যেহেতু কনসালটেন্টের কাছে আসছি। বাট নাও এ ডেজ ইউকে ভিয়া ইন্টারভিউর টাইমে অথবা প্রিক্যাস ইন্টারভিউ টাইমে তারা কিন্তু আপনাকে আটকাই দিবে, কারণ আপনাকে জানতে হবে আপনি কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন, ওই মডিউলে কি আছে, আপনি ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে এটা রিসার্চ করছেন কিনা, আপনি কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন, আপনি কেন এই স্পেসিফিক ইউনিভার্সিটিতে যাচ্ছেন, আপনি কেন আরও 2টা কান্ট্রিতে যাচ্ছেন, আপনি কেন ইউকেতে যাচ্ছেন, আপনি কেন বাংলাদেশে এই সাবজেক্টে পড়তেছেন না, ওই সাবজেক্টে পড়ে আপনার ফিউচার প্ল্যান কি, বাংলাদেশে এসে আপনি কি করবেন। এই কোশ্চেনের অ্যান্সারগুলো যদি আপনি রিসার্চ না করেন, আপনি যদি পড়ালেখা না করেন, নিজে থেকে কিন্তু এই কোশ্চেন অ্যান্সারগুলো হঠাৎ করে কিন্তু আপনি দিতে পারবেন না। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের অফিসে আসেন, অথবা আপনি নিজে নিজে প্রসেস করেন, অথবা এবিসি যে অফিসে চান যে আপনি এই প্রসেসটা করেন। এভরি পেনি ম্যাটার্স। আপনার এখানে একটা ফাইন্যান্সিয়াল ডিল করেন, ভিসা ফি বলেন, আইএসএসপি ফি বলেন, টিউশন ফিটা ওখানে পাঠানোর পরে যদি কোনো কারণে আপনার ভিসাটা রিজেক্ট হয়, রিফান্ডের কথা বলেন, অনেকগুলো টাকা কিন্তু ক্ষতি হয়ে যায়। আমরা প্রায় দেখি 1 লাখ টাকার উপরে কিন্তু আমরা ক্ষতি। আমরা চাই না যে আমাদের কোন স্টুডেন্ট এই ফাইন্যান্সিয়াল লুজার হোক, আমরা চাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যেন যে ড্রিম নিয়ে আমাদের কাছে আসতেছে, এই ইউকে ড্রিম যেন স্কলার জন্য হাত ধরে তাদের ফুলফিল হয়। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো পডকাস্টে।